হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পড়তে যাচ্ছি গাছফড়িং এই অংশটির তৃতীয় পর্ব সম্পর্কে। প্রথম পর্বে আমরা যতটুকু জেনেছিলাম, দ্বিতীয় পর্বে আমরা তার পরবর্তী অংশটুকু সম্পর্কে জানবো। তাহলে আমরা চলো এই অংশটি শুরু করি। তাহলে এখানে আমরা প্রথমেই জানবো হচ্ছে ঘাসফড়িং এর সিলোম ও অন্তর্গঠন সম্পর্কে। এখন এখানে এই সিলোম জিনিসটা কি তোমরা অবশ্যই মনে রাখবে যে জীববিজ্ঞানে সিল মানে হচ্ছে গহ্বর টাইপের কিছু, গহ্বর টাইপের কিছু বা গর্ত টাইপের কিছু। তাহলে সিল মানে কি তোমরা কি মনে রাখবো, জীববিজ্ঞানে সিল মানে হচ্ছে গর্ত বা গহ্বর। এখন এইগুলো শুধু ভ্রূণেই এই দেহগহ্বরটি সিলোম আকারে অবস্থান করে। যে কোনো প্রাণীর যখন ভ্রূণ অবস্থায় থাকে তখন এই সিলোম আকারে অবস্থান করে, কিন্তু পরিণত প্রাণীতে এক ধরনের গহ্বর দেখা যায় যা হচ্ছে ভ্রূণের ব্লাস্টোসিল নামে পরিচিত। এখানে এই ব্লাস্টোসিল জিনিসটা কোথা থেকে আসে সেটা তোমাদের আমি বোঝানোর চেষ্টা করছি। প্রথমে একটি প্রাণী সৃষ্টি হওয়ার জন্য প্রথমে একটি জাইগোট সৃষ্টি হয়। এই জাইগোটের পরে প্রথম ক্লিভেজ সৃষ্টি হয়, পরে দ্বিতীয় ক্লিভেজ সৃষ্টি হয়, পরে হচ্ছে আটকোষীয় ভ্রূণ সৃষ্টি হয়। এগুলো আস্তে আস্তে বৃদ্ধি পেতে পেতে বিভাজনের ফলে একটা মোরলার দশা সৃষ্টি হয় এবং পরে হচ্ছে ব্লাস্টুলা দশা সৃষ্টি হয়। এই ব্লাস্টুলা এখানে যে মাঝখানে যে ফাঁকা জায়গাটি রয়েছে এটি হচ্ছে ব্লাস্টোসিল। তাহলে আমরা অবশ্যই বুঝতে পারছি এখন ব্লাস্টোসিল জিনিসটা কি। ব্লাস্টুলা দশার মধ্যে যে মাঝখানে ফাঁকা জায়গাটি থাকে সেটি হচ্ছে ব্লাস্টোসিল। তাহলে পরিণত প্রাণীতে যে গহ্বর দেখা যায় তা হচ্ছে ভ্রূণের পরিণত প্রাণীতে যে গহ্বর দেখা যায় তা হচ্ছে ভ্রূণের ব্লাস্টোসিল। এবং আমরা যে আগে দেখেছিলাম শুধু ভ্রূণের মধ্যে একটা সিলোম আকার অবস্থান করে সেই সিলোম গহ্বর থাকে, সেই সিলোম গহ্বরের সংযুক্তির ফলেই সৃষ্টি হয় এক ধরনের মিক্সোসিল। তাহলে মিক্সোসিল কিভাবে সৃষ্টি হয়? মিক্সোসিল সৃষ্টি হচ্ছে পরিণত প্রাণীতে যে গহ্বর দেখা যায় সেই গহ্বরে ভ্রূণের ব্লাস্টোসিল এবং ভ্রূণ অবস্থায় যে গহ্বর দেখা যায় সেটার সিলোমের সংযুক্তির ফলে হচ্ছে মিক্সোসিল গঠিত হয়। এবং এই মিক্সোসিলের ভেতর দিয়ে রক্ত প্রবাহিত হয় বলে একে হিমোসিল বলা হয়। মিক্সোসিলের ভেতর দিয়ে রক্ত প্রবাহিত হয় বলে একে হিমোসিল বলা হয়। এখানে হিম তোমার মনে রাখবে, এখানে হিম মানে হচ্ছে রক্ত আর সিল মানে হচ্ছে গহ্বর। মানে এই গহ্বরের ভেতরে রক্ত থাকবে, হিম মানে রক্ত, সিল হচ্ছে গহ্বর। তাহলে মিগোসিলের ভেতর দিয়ে রক্ত প্রবাহিত হয় বলে একে হিমোসিল বলা হবে। এবং এই হিমোসিলের মধ্যে যে প্রবাহমান তরল পদার্থ থাকে, হিমোসিলের ভিতরে যে প্রবাহমান তরল পদার্থ থাকে তাকে বলে হিমোলিম্ফ। হিমোসিলের ভিতরে যে তরল পদার্থ থাকে তাকে বলে হিমোলিম্ফ। এখন আমরা জানবো ঘাসফড়িং এর দেহের পৃষ্ঠর রক্ত সংবহনতন্ত্র মানে কোথায় কি অবস্থান করছে। ঘাসফড়িং উপরের অংশে কি অবস্থান করছে, মাঝখানে কি অবস্থান করছে এবং নিচে কি অবস্থান করছে। ঘাসফড়িং এর পৃষ্ঠদেশে যে রক্ত সংবহনতন্ত্র রয়েছে, রক্ত সংবহনতন্ত্রে এওর্টা ও হৃদযন্ত্র অবস্থান করে। ঘাসফড়িং এর পৃষ্ঠদেশ, পৃষ্ঠদেশ মানে কি, ঘাসফড়িং এর যে পিঠের দিকটা আছে এটা হচ্ছে পৃষ্ঠদেশ। আমি দেখাচ্ছি এটাই হচ্ছে ঘাসফড়িং এর পৃষ্ঠদেশ। এই পৃষ্ঠদেশে কি কি থাকবে? এই পৃষ্ঠদেশে থাকবে হচ্ছে এওর্টা, পৃষ্ঠদেশে থাকবে হচ্ছে এওর্টা ও হৃদযন্ত্র। পৃষ্ঠদেশে কি থাকবে? পৃষ্ঠদেশে থাকবে হচ্ছে এওর্টা ও হৃদযন্ত্র। আর অঙ্কীয় দেশে থাকবে হচ্ছে স্নায়ু রজ্জু। অঙ্কীয় দেশে কি থাকবে? অঙ্কীয় দেশ কোনটি? অঙ্কীয় দেশ হচ্ছে এই নিচের অংশটুকু। অঙ্কীয় মানে হচ্ছে এই নিচের অংশটুকু মানে বুকের দিকটি। এখানে থাকবে হচ্ছে স্নায়ু রজ্জু এবং দেহের মাঝ বরাবর থাকবে হচ্ছে পৌষ্টিক নালী। দেহের এই মাঝ বরাবর থাকবে হচ্ছে পৌষ্টিক নালী এবং এই পশ্চাৎ আর আর এই পৌষ্টিক নালী হচ্ছে বিভিন্ন অংশে বিভক্ত থাকে। অগ্রপৌষ্টিক নালী, মধ্য পৌষ্টিক নালী এবং পশ্চাৎ পৌষ্টিক নালী। এই মধ্য আর পশ্চাৎ পৌষ্টিক নালী যে সংযোগস্থল রয়েছে এখানে অসংখ্য সুতার মতো হচ্ছে মালপেজিয়ান নালিকা হিমোসিলে বিস্তৃত থাকে। তাহলে হিমোসিল মালপেজিয়ান নালিকা কোথায় বিস্তৃত থাকে? মধ্য ও পশ্চাৎ পৌষ্টিক নালীর সংযোগস্থলে মালপেজিয়ান নালিকা হিমোসিলে বিস্তৃত থাকে। এবং সর্বশেষ হচ্ছে ট্রাকেল তন্ত্র হচ্ছে সমগ্র দেহে বিস্তৃত থাকে। তাহলে কোন জিনিসটা সমগ্র দেহে বিস্তৃত থাকে? এটা হচ্ছে
ট্রাকিয়াল তন্ত্র। এই ট্রাকিয়াল তন্ত্রটা কোথায় রেখে এসেছে? মানুষের যে ট্রাকিয়া রয়েছে সেটার সাথে নাম সামঞ্জস্য রেখে ঘাসফড়িং এর এই জিনিসটার নাম রাখা হয়েছে ট্রাকিয়াল তন্ত্র। এই ট্রাকিয়াল তন্ত্র সমগ্র দেহেই বিস্তৃত থাকে। তাহলে আমরা তোমাদের আবার শুরু থেকে রিক্যাপ করছি। মিক্সোসিল জিনিসটা কি? মিক্সোসিল হচ্ছে পরিণত প্রাণীতে যে গহ্বর দেখা যায় সেটা হচ্ছে ব্লাস্টোসিল এবং সিলম গহ্বর। এটা কখন পাওয়া যায়? যখন ভ্রূণের দেহ গহ্বর দেখা যায় সেটা হচ্ছে সিলম। এই সিলম গহ্বর আর ব্লাস্টোসিল সংযুক্তির ফলে সৃষ্টি হয়ে হচ্ছে মিক্সোসিল। আর এই মিক্সোসিলের ভেতর দিয়ে যখন রক্ত প্রবাহিত হয় তখন একে বলা হয় হিমোসিল। হিম মানে কি? রক্ত, আর সিল মানে হচ্ছে গহ্বর। আর এই হিমোসিলের প্রবহমান তরল পদার্থ হচ্ছে হিমোলিম্ফ। হিমোসিলে প্রবহমান তরল পদার্থ হচ্ছে হিমোলিম্ফ। আর দেহের পৃষ্ঠদেশে কি থাকে? ঘাসফড়িংয়ের তিনটি অংশ থাকে। একটি হচ্ছে পৃষ্ঠদেশ, একটা হচ্ছে অঙ্কীয় দেশ, আর একটা হচ্ছে মাঝখানের অংশ। তাহলে যেটা উপরে মানে পিঠের দিক এটা হচ্ছে পৃষ্ঠদেশ, আর যে নিচের দিকে এটা হচ্ছে অঙ্কীয় দেশ, আর মাঝখানে তো মাঝ বরাবরই থাকবে। আর এই উপরের অংশে কি থাকবে? মানে পৃষ্ঠদেশে থাকবে হচ্ছে হৃদযন্ত্র ও অ্যাওর্টা। পৃষ্ঠদেশে থাকবে কি? হৃদযন্ত্র ও অ্যাওর্টা। আর অঙ্কীয় দেশে থাকবে হচ্ছে স্নায়ুরজ্জু, এবং দেহের মাঝ বরাবর থাকবে হচ্ছে পৌষ্টিক নালী। এবং ঘাসফড়িংয়ের ম্যালপিজের নালিকা কোথায় থাকবে? ম্যালপিজের নালিকা থাকবে হচ্ছে মধ্য ও পশ্চাৎ পৌষ্টিক নালীর সংযোগস্থলে ম্যালপিজের নালিকা থাকবে। এবং ঘাসফড়িংয়ের যে সম্মুখ অংশ রয়েছে এই সম্মুখ অংশের তলদেশে থাকবে হচ্ছে লালা গ্রন্থি। সম্মুখ অংশের তলদেশে থাকবে লালা গ্রন্থি। আর ট্রাকিয়াল তন্ত্র হচ্ছে সমগ্র দেহে বিস্তৃত থাকবে। ক্লিয়ার? আশা করি তোমাদের ক্লিয়ার করেছি। এবং এখন আমরা জানবো হচ্ছে ঘাসফড়িংয়ের পৌষ্টিক তন্ত্র। ইংরেজি স্পেলিং হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম অফ গ্রাসহপার। এখন এই ঘাসফড়িংয়ের পৌষ্টিক তন্ত্র হচ্ছে দুইটি ভাগে বিভক্ত। একটি হচ্ছে পৌষ্টিক নালী, একটি হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক তন্ত্রটা হলে কয় ভাগে বিভক্ত? পৌষ্টিক তন্ত্র হচ্ছে দুই ভাগে বিভক্ত। একটি হচ্ছে পৌষ্টিক নালী, আর একটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। এখন এই পৌষ্টিক নালী আবার তিনটি অংশে বিভক্ত থাকে। পৌষ্টিক নালী কয়টি অংশে বিভক্ত থাকে? পৌষ্টিক নালী হচ্ছে তিনটি অংশে বিভক্ত থাকে। প্রথমটি হচ্ছে স্টোমোডিয়াম বা অগ্রপশ্চাৎ নালী, অগ্রপৌষ্টিক নালী। তারপর হচ্ছে মেজেন্টেরন বা মধ্যক পৌষ্টিক নালী, আর একটা হচ্ছে প্রোক্টোডিয়াম বা পশ্চাৎ পৌষ্টিক নালী। তাহলে পৌষ্টিক নালী কয় ধরনের? তিন ধরনের। হচ্ছে স্টোমোডিয়াম বা অগ্রপৌষ্টিক নালী, মেজেন্টেরন বা মধ্য পৌষ্টিক নালী, প্রোক্টোডিয়াম বা পশ্চাৎ পৌষ্টিক নালী। এই স্টোমোডিয়াম বা অগ্রপৌষ্টিক নালীর মধ্যে কি কি দেখা যায়? এই স্টোমোডিয়াম বা অগ্রপৌষ্টিক নালীর মধ্যে দেখা যায় হচ্ছে প্রথমে থাকে হচ্ছে মুখছিদ্র, পরে হচ্ছে গলবিল, পরে হচ্ছে গ্রাসনালী, পরে হচ্ছে ক্রপ, পরে হচ্ছে গিজার। এগুলো আমাদের সিরিয়ালভাবে মনে রাখতে হবে। এগুলো আমাদের বিভিন্ন ভর্তি পরীক্ষায় বা বোর্ড কোশ্চেনে এগুলো আসতেই পারে যে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতেই পারে যে নিচের কোনটি স্টোমোডিয়ামের অংশ। তখন যে কোনো একটি অপশনে বললেই দেওয়া থাকবে, তখন তোমাদের সেই সঠিক অপশনটি দাগাতে হবে। তাহলে স্টোমোডিয়াম কি কি অংশ থাকে? স্টোমোডিয়ামের মধ্যে থাকে হচ্ছে মুখছিদ্র, গলবিল, গ্রাসনালী, ক্রপ, আর হচ্ছে গিজার। আর প্রোক্টোডিয়ামে কি কি থাকে? প্রোক্টোডিয়ামে থাকে হচ্ছে ইলিয়াম, কোলন, রেকটাম, পাইছিদ্র। প্রোক্টোডিয়ামে বা পশ্চাৎ পৌষ্টিক নালীতে কি কি থাকে? ইলিয়াম, কোলন, রেকটাম, পাইছিদ্র। তোমরা দেখতেই পাচ্ছ যে এই ইলিয়াম অংশটি এখানে এন্টাল অ্যাডমিশন টেস্টে 19-20 এসেছিল। এটা কিভাবে প্রশ্ন এসেছিল যে প্রোক্টোডিয়াম বা পশ্চাৎ পৌষ্টিক নালীর অংশ নিচের কোনটি? তখন এই ইলিয়াম অংশটি ছিল, তখন এই ইলিয়াম অংশটি হয়েছিল সঠিক উত্তর। তাহলে আমাদের জেনে রাখতে হবে যে এই প্রোক্টোডিয়ামের কি কি অংশ রয়েছে এবং স্টোমোডিয়ামের কি কি অংশ রয়েছে। এই পৌষ্টিক গ্রন্থির আরেকটি অংশ হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। এই পৌষ্টিক গ্রন্থি আবার তিন ভাগে বিভক্ত থাকে। পৌষ্টিক গ্রন্থি কয় ভাগে বিভক্ত থাকে? পৌষ্টিক গ্রন্থি হচ্ছে তিন ভাগে বিভক্ত থাকে। একটা হচ্ছে লালা গ্রন্থি, আরেকটা হচ্ছে মেজেন্টেরনের অন্ত আবরণ এবং হেপাটিক সিকা। কি কি রয়েছে? একটা প্রথমে রয়েছে লালা গ্রন্থি, পরে রয়েছে মেজেন্টেরনের অন্ত আবরণ, পরে রয়েছে হেপাটিক সিকা। তাহলে চলো আমরা এগুলো সম্পর্কে এখন বিস্তারিত জানবো।
আমরা প্রথমে জানবো হচ্ছে পৌষ্টিক নালী সম্পর্কে। এখন এই পৌষ্টিক নালী ঘাস ফড়িং এর কোন পর্যন্ত বিস্তৃত থাকে? এই পৌষ্টিক নালী হচ্ছে ঘাস ফড়িং যে মুখছিদ্র রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে মুখছিদ্র থাকে, এই মুখছিদ্র থেকে পায়ু পর্যন্ত হচ্ছে পৌষ্টিক নালী অবস্থান করে। এই মুখছিদ্র থেকে এই পায়ু ছিদ্র পর্যন্ত ঘাস ফড়িং এর পৌষ্টিক নালী অবস্থান করে। এই পৌষ্টিক নালীকে তিনটি অঞ্চলে ভাগ করা হয়। আমরা একটু আগে জেনেছি যে স্টোমোডিয়াম, মেজেন্টেরন এবং প্রোক্টোডিয়াম। এখন আমরা জানবো হচ্ছে স্টোমোডিয়াম সম্পর্কে। স্টোমোডিয়ামের আরেক নাম কি? অগ্র পৌষ্টিক নালী। স্টোমোডিয়ামের আরেক নাম কি? অগ্র পৌষ্টিক নালী, যেটা আমি তোমাদের একটু আগেই বলেছি। এই স্টোমোডিয়ামের কোথায় শুরু হবে? এই স্টোমোডিয়াম হচ্ছে ঘাস ফড়িং যে মুখছিদ্র রয়েছে, এই মুখছিদ্র থেকে গিজার্ড পর্যন্ত। এখানে তোমরা দেখতে পাচ্ছ এইটুকু পর্যন্ত হচ্ছে গিজার্ড, এটুকু পর্যন্ত হচ্ছে গিজার্ড। তাহলে স্টোমোডিয়াম হচ্ছে এই মুখছিদ্র থেকে গিজার্ড পর্যন্ত বিস্তৃত থাকবে। এবং এই স্টোমোডিয়াম কোথা থেকে উদ্ভূত হয়? স্টোমোডিয়াম হচ্ছে ভ্রূণীয় অ্যাক্টোডার্ম থেকে উদ্ভূত হয়। অ্যাক্টো মানে কি? অ্যাক্টো মানে হচ্ছে বাইরে, আর ডাম হচ্ছে টক। অ্যাক্টো মানে হচ্ছে বাইরে আর ডাম হচ্ছে টক। তাহলে স্টোমোডিয়াম কোথা থেকে সৃষ্ট হয়? স্টোমোডিয়াম হচ্ছে ভ্রূণীয় অ্যাক্টোডার্ম থেকে। কোথা থেকে সৃষ্ট হয়? অ্যাক্টোডার্ম থেকে। এবং এর প্রাচীর কি দিয়ে গঠিত হয়? এর প্রাচীর হচ্ছে কাইটিন নির্মিত কিউটিকল দিয়ে আবৃত হয়। এখানে শুধু কাইটিন দেওয়া আছে, মানে এই কাইটিনের ভিতরে কিউটিকল থাকে, তাহলে এর প্রাচীর হচ্ছে কাইটিন দিয়ে গঠিত। এবং এই স্টোমোডিয়ামের যে কিছু অংশ দেখেছিলাম সেগুলো সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। প্রথমে রয়েছে হচ্ছে মুখছিদ্র। তোমরা দেখতেই পাচ্ছ এখানে থাকে হচ্ছে ঘাস ফড়িং এর মুখছিদ্র। এই মুখছিদ্র কি করে? এই মুখছিদ্র হচ্ছে প্রাকমুখিক প্রকোষ্ঠ বা সিবেরিয়াম। প্রাকমুখিক প্রকোষ্ঠ বা সিবেরিয়াম নামক যে প্রকোষ্ঠ রয়েছে, এদের গোড়ায় অবস্থিত হচ্ছে এক ধরনের ছিদ্র বিশেষ। মানে মানুষের মুখে যেমন একটা ছিদ্র রয়েছে যেখানে আমরা খাবার গ্রহণ করি, তেমনি ঘাস ফড়িং এর মুখে একটা মুখছিদ্র রয়েছে, সেটি হচ্ছে মুখছিদ্র। এই মুখছিদ্রের কাজ কি? মুখছিদ্রের কাজ হচ্ছে খাদ্যবস্তু গৃহীত করা, আর মুখছিদ্র পথে খাদ্য দেহে প্রবেশ করবে। এরপরে কি? পরে হচ্ছে গলবিল বা ফ্যারিংস। গলবিলের কাজ কি? গলবিল হচ্ছে খাদ্যবস্তুকে গ্রাসনালীতে প্রবেশ করবে। এখন এই গ্রাসনালী জিনিসটা কি? তোমরা যে এখানে দেখতে পাচ্ছ একটু সরু অংশে একটু স্ফীত হয়ে আছে, এটা হচ্ছে গ্রাসনালী। আমরা অবশ্যই এটা সম্পর্কে বিস্তারিত জানবো একটু পরেই, যে গ্রাসনালী জিনিসটা কি। গ্রাসনালীর আরেকটা নাম রয়েছে, সেটা হচ্ছে অন্ননালী। গ্রাসনালীর আরেকটা নাম কি? অন্ননালী। গ্রাসনালী কোথায় থাকে? গ্রাসনালী থাকে হচ্ছে গলবিলের পেছনে। গলবিলের পেছনে একটা পাতলা প্রাচীরবিষ্ট নালী থাকে, এখানে এটা হচ্ছে গ্রাসনালী। এই গ্রাসনালীর কাজ কি? গ্রাসনালীর কাজ হচ্ছে খাদ্যবস্তুকে আবার মুখ থেকে বহন করে ক্রপে পৌঁছায়। এখন এই ক্রপ জিনিসটা কি? এই ক্রপ হচ্ছে এই গ্রাসনালী স্ফীত হয়ে, গ্রাসনালী স্ফীত মানে কি? স্ফীত মানে প্রসারিত হওয়া বা মোটা হওয়া। গ্রাসনালী স্ফীত হয়ে মোচাকার থলির মতো ও পাতলা প্রাচীরযুক্ত ক্রপ গঠন করে। এখানে দেখতেই পাচ্ছ, তোমাদের যদি ক্রপ দেখাতে চাই যে এখানে একটা থলির মতো যে মোটা অংশ দেখা যাচ্ছে, এটা হচ্ছে স্ফীত হয়েছে। স্ফীত হওয়ার কারণে এখানে খাদ্যবস্তু কিছু সময় জমা থাকে। এই জিনিসটা হচ্ছে ক্রপের অংশ। তাহলে এই ক্রপের কাজ কি হবে? একটু আগেই বলেছি যে খাদ্যবস্তু কিছু সময়ের জন্য এখানে জমা থাকবে, এবং এই ক্রপের সংকোচন প্রসারণে খাদ্য কিছুটা চূর্ণ করবে। ক্রপের সংকোচন প্রসারণে খাদ্য কিছুটা চূর্ণ করবে, এবং লালার যে এনজাইম রয়েছে, লালার এনজাইম পরিপাকের সূত্রপাত ঘটাবে। লালার এনজাইম পরিপাকের সূত্রপাত ঘটাবে। ক্রপের পরে কি রয়েছে? ক্রপের পরে রয়েছে গিজার্ড। গিজার্ড বা প্রোভেন্টিকুলাস। গিজার্ডের আরেকটা নাম কি? গিজার্ডের আরেকটি নাম হচ্ছে প্রোভেন্টিকুলাস। এই গিজার্ড কোথায় থাকবে? গিজার্ড হচ্ছে ক্রপের পরবর্তী অংশ। ক্রপের পরবর্তী অংশে গিজার্ড থাকবে, যে ত্রিকোণাকার, বেশ শক্ত এবং পুরো প্রাচীর বিশিষ্ট থাকবে, এবং অন্তঃপ্রাচীরে কাইটিনময় 6টি ডাট এবং 6টি অনুলম্ব ভাঁজ নিয়ে গঠিত অংশ। আমি যদি তোমাদের দেখাতে চাই যে 6টি ডাট দেখতে পাচ্ছ, মানে ডাটের মতোই প্রায় ত্রিকোণাকার, এটা হচ্ছে গিজার্ড। এগুলো 6টি অনুলম্ব ভাঁজ বিশিষ্ট এবং 6টি দাঁত থাকে। এবং এই গিজার্ডের কাজ কি? গিজার্ডের কাজ হচ্ছে
ধীর সংকোচন প্রসারণে খাদ্যকে চূর্ণ করবে। তাহলে আমরা একটু আগেই জেনেছি এই চূর্ণ করার কাজ আর কে করে, চূর্ণ করার কাজ আরও করে হচ্ছে ক্রপ। এখানে যেমন দেখতে পাচ্ছি ক্রপও কিন্তু সংকোচন প্রসারণে খাদ্যকে কিছুটা চূর্ণ করে। গিজার্ডও সংকোচন প্রসারণ করে খাদ্যকে চূর্ণ করে এবং প্যাডের চুলগুলোকে খাদ্য কণাকে মেজেন্টনে প্রবেশের সময় ছাঁকনির মতো কাজ করে। তাহলে তোমাদের প্রশ্ন আসতেই পারে যে গাছফুডিংয়ের কোন অংশটি ছাঁকনির মতো কাজ করে, তাহলে অবশ্যই সেটার অ্যান্সার হবে গিজার্ড। গিজার্ড ছাঁকনির মতো কাজ করে এবং এগুলো কপাটিকাগুলোকে খাদ্যকে বিপরীতে আসতে বাধা দেয়, অর্থাৎ খাদ্য যে একবার ভিতরে ঢুকে যাবে এবং সেগুলো যদি আবার বিপরীতে ফেরত না আসতে পারে সেগুলো বাধা দেয় হচ্ছে এই গিজার্ড। এবার আমরা জানবো হচ্ছে মেজেন্টেরন। মেজেন্টেরন মানে কি? মধ্যপৌষ্টিক নালী। এর আরেকটি নাম রয়েছে, এটি হচ্ছে পাকস্থলী। মেজেন্টেরন কি? মধ্যপৌষ্টিক নালী। মতে মেজেন্টেরন, মতে মধ্যপৌষ্টিক নালী। এই মেজেন্টেরনের অবস্থান কোথায় থাকে? মেজেন্টেরন হচ্ছে গিজার্ডের পর থেকে শুরু করে উদরের মধ্যাংশ পর্যন্ত বিস্তৃত পাতলার প্রাচীর বিশিষ্ট এই অংশটি হচ্ছে মেজেন্টেরন। আমি যদি তোমাদের দেখাতে চাই, এখানে যে গিজার্ড রয়েছে এই গিজার্ড থেকে প্রায় এই পর্যন্ত উদর পর্যন্ত, এই গিজার্ড থেকে প্রায় উদর পর্যন্ত এটা হচ্ছে মেজেন্টেরন বা মধ্যপৌষ্টিক নালী। তাহলে চলো আমরা জেনে নেই এই মেজেন্টেরনে কি কি সম্পর্কে আমাদের জানতে হবে। এই মেজেন্টেরন কোন স্তর থেকে সৃষ্টি হয়? মেজেন্টেরন হচ্ছে এন্ডোডার্ম থেকে সৃষ্টি হয়। এন্ডো মানে হচ্ছে ভিতরে আর ডার্ম হচ্ছে ত্বক। এন্ডো মানে কি? ভিতরে, ডার্ম মানে হচ্ছে ত্বক। তাহলে এই মেজেন্টেরন কোথা থেকে সৃষ্টি হয়? এন্ডোডার্ম। কিন্তু আমরা যে স্টোমোডিয়াম বা অগ্রপৌষ্টিক নালী দেখেছিলাম সেটি কোথা থেকে সৃষ্টি হয়েছিল? সেটি সৃষ্টি হয়েছিল হচ্ছে একটোডার্ম থেকে, কিন্তু মেজেন্টেরন হচ্ছে এন্ডোডার্ম থেকে সৃষ্টি হয়। আর এর অন্তঃপ্রাচীর কিউটিকলের পরিবর্তে হচ্ছে পেরিট্রপিক পর্দা নামক বৈষম্যবৃদ্ধ ঝিল্লি দিয়ে আবৃত থাকে। কিন্তু আমরা অগ্রপৌষ্টিক নালীতে দেখেছিলাম যে কাইটিন সমৃদ্ধ কিউটিকল দিয়ে আবৃত থাকে, কিন্তু মেজেন্টেরন হচ্ছে পেরিট্রপিক পর্দা দিয়ে আবৃত থাকবে। এবং এই মেজেন্টেরন আর স্টোমোডিয়াম মানে কি? স্টোমোডিয়াম হচ্ছে অগ্রপৌষ্টিক নালী। এই মেজেন্টেরন আর অগ্রপৌষ্টিক নালীর সংযোগস্থলে হচ্ছে 6 জোড়া ফাঁপা বা লম্বা মোচাকার থলি থাকবে। 6 জোড়া লম্বা ফাঁপা মোচাকার থলি থাকবে। এগুলিকে বলা হবে গ্যাস্ট্রিক সিকা বা হেপাটিক সিকা। এখানে তোমাদের যদি দেখাই যে এখানে তোমরা 6টি দেখতে পাচ্ছ, এটার অপর পাশে আরো 6টি রয়েছে, তাহলে 6টি 12টি, মোট 6 জোড়া গ্যাস্ট্রিক সিকা বা হেপাটিক সিকা থাকে। এখানে তোমাদের মেডিকেলে অবশ্যই একটা প্যাচ লাগাবে যে এখানে কয় জোড়া গ্যাস্ট্রিক সিকা বা হেপাটিক সিকা থাকবে। এখানে অপশনে থাকতেই পারে যে 12টি, 6টি। এখন আমরা ভুল করে বইয়ে যে দেখেছি 6, তাহলে ভুল করে আমরা 6 দাগিয়ে ফেলতেই পারি, কিন্তু এখানে 6 জোড়া, কিন্তু প্রশ্ন যদি বলা থাকে কতটি, তাহলে হবে 12টি। এখন এই মেজেন্টেরনের কাজ, এই মেজেন্টেরনের গহ্বর রয়েছে, মেজেন্টেরনের গহ্বর এবং খাদ্যবস্তুর পরিপাক ঘটে। মেজেন্টেরনের গহ্বরে হচ্ছে খাদ্যবস্তুর পরিপাক ঘটে এবং এর প্রাচীর অবস্থিত ভিলাই হচ্ছে খাদ্যরস শোষণ করে। মেজেন্টেরনের গহ্বর খাদ্যবস্তুর পরিপাক ঘটায় এবং এর প্রাচীর অবস্থিত ভিলাই হচ্ছে খাদ্য শোষণ করে। আরেকটা আমাদের জানতে হবে যে ঘাসফড়িংয়ের রেচনাঙ্গ মূলত কোনটি? ঘাসফড়িংয়ের রেচনাঙ্গ হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা। ঘাসফড়িংয়ের রেচনাঙ্গ হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা। ঘাসফড়িংয়ের রেচনাঙ্গ কোনটি? ঘাসফড়িংয়ের রেচনাঙ্গ হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা। এখন আমরা জানবো হচ্ছে প্রক্টোডিয়াম বা পশ্চাৎ পৌষ্টিক নালী সম্পর্কে। এটি হচ্ছে ঘাসফড়িংয়ের শেষ পৌষ্টিক নালী, মানে পশ্চাৎ পৌষ্টিক নালী। এই পশ্চাৎ পৌষ্টিক নালী কোথা থেকে সৃষ্টি হয়? পশ্চাৎ পৌষ্টিক নালী হচ্ছে একটোডার্ম থেকে সৃষ্টি হয় এবং এর অন্তঃপ্রাচীরও কিন্তু কিউটিকলে আবৃত। তাহলে আমি কি তোমাদের প্রশ্ন করতেই পারি যে এই সেম জিনিস আরো কোথা থেকে এসেছিল? আমরা প্রথমে যে জেনেছিলাম স্টোমোডিয়াম বা অগ্রপৌষ্টিক নালী, সেটাও কিন্তু একটোডার্ম থেকে সৃষ্টি হয়েছিল এবং সেটাও কিন্তু কিউটিকলে আবৃত ছিল। তেমনি এই পশ্চাৎ পৌষ্টিক নালীও ভ্রূণীয় একটোডার্ম থেকে সৃষ্টি হয় এবং এর অন্তঃপ্রাচীর হচ্ছে
কিউটিকলে আবৃত থাকে। এখন এখানে শুধু আমাদের জেনে রাখতে হবে যে পশ্চাৎপৃষ্ঠিক নালীর কি কি অংশ রয়েছে। প্রথমে রয়েছে ইলিয়াম, পরে হচ্ছে কোলন, রয়েছে রেকটাম বা মলাশয়, আরেকটা হচ্ছে পায়ুছিদ্র। কি কি রয়েছে? ইলিয়াম, কোলন, রেকটাম বা মলাশয়, আরেকটা হচ্ছে পায়ুছিদ্র। তাহলে চলো আমরা এক নজরে আবার এই সম্পূর্ণ জিনিসটাকে রিক্যাপ করার চেষ্টা করি। তাহলে আমরা কি জেনেছিলাম? আমরা জেনেছিলাম পৌষ্টিক নালী সম্পর্কে। এই পৌষ্টিক নালী কয়টি অংশে বিভক্ত? 3টি অংশে বিভক্ত। স্টোমোডিয়াম বা অগ্রপৌষ্টিক নালী, মেজেন্টেরন বা মধ্যপৌষ্টিক নালী, প্রক্টোডিয়াম বা পশ্চাৎপৌষ্টিক নালী। স্টোমোডিয়াম বা অগ্রপৌষ্টিক নালী কোন পর্যন্ত বিস্তৃত? স্টোমোডিয়াম বা অগ্রপৌষ্টিক নালী হচ্ছে মুখছিদ্র থেকে গিজার্ড পর্যন্ত বিস্তৃত থাকে এবং এটি কোটা থেকে সৃষ্টি হয়? এটি হচ্ছে এক্টোডার্ম থেকে সৃষ্টি হয় এবং এর অন্তর্প্রাচীর কি নির্মিত? এই অন্তর্প্রাচীর হচ্ছে কাইটিন নির্মিত। স্টোমোডিয়ামের অংশ কি কি? স্টোমোডিয়ামের অংশ হচ্ছে মুখছিদ্র, গলবিল, গ্রাসনালী, ক্রপ, গিজার্ড বা প্রোভেন্ট্রিকুলাস। এই মুখছিদ্র কোথায় থাকে? মুখছিদ্র হচ্ছে যে ঘাসফড়িং প্রাকমৌখিক প্রকোষ্ঠ রয়েছে বা সিবেরিয়াম। প্রাকমুখী প্রকোষ্ঠের আরেকটা নাম হচ্ছে সিবেরিয়াম। এই সিবেরিয়াম নামক প্রকোষ্ঠের গোড়ায় অবস্থিত থাকে এই মুখছিদ্র এবং এই মুখছিদ্রের কাজ হচ্ছে খাদ্যবস্তু গ্রহণ করবে এবং মুখছিদ্র পথে খাদ্যকে দেহে প্রবেশ করাবে। আর গলবিলের কাজ, গলবিল হচ্ছে খাদ্যবস্তুকে গ্রাসনালীতে প্রবেশ করাবে। আর গ্রাসনালী কি করবে? খাদ্যবস্তুকে মুখ থেকে বহন করে ক্রপে পৌঁছাবে। আর ক্রপের কাজ কি? ক্রপ হচ্ছে খাদ্যবস্তু কিছু সময়ের জন্য এখানে জমা রাখবে এবং ক্রপের সংকোচন প্রসারণে খাদ্যকে চূর্ণ করবে এবং লালার এনজাইম পরিপাকের সূত্রপাত ঘটাবে এই ক্রপ। আর গিজার্ডের আরেকটা নাম কি? গিজার্ডের আরেকটা নাম হচ্ছে প্রোভেন্ট্রিকুলাস। এটি হচ্ছে ক্রপের পরবর্তী অংশ। এটা হচ্ছে ত্রিকোণা আকৃতির। এর অন্তর্প্রাচীর হচ্ছে কাইটিনময় 6টা দাঁত এবং 6টা অনুলম্ব ভাঁজ নিয়ে গঠিত হয়। গিজার্ড কি করে? গিজার্ড হচ্ছে ধীর সংকোচন ও প্রসারণে খাদ্যকে চূর্ণ করবে। এই সেম কাজটাই আবার ক্রপ করবে। ক্রপ এবং গিজার্ডের যে একটা কমন বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে খাদ্যকে দৃঢ় সংকোচন ও প্রসারণ ঘটিয়ে এগুলোকে খাদ্যকে চূর্ণ করবে। আর মেজেন্টন বা মধ্যপৌষ্টিক নালী কি জেনেছি? এটির বিস্তৃত করণটুকু, এটির বিস্তৃত হচ্ছে গিজার্ডের পর থেকে শুরু করে উদরের মধ্যাংশ পর্যন্ত হচ্ছে মেজেন্টন। এটি কোথা থেকে সৃষ্টি হয়? এটি হচ্ছে এন্ডোডার্ম থেকে সৃষ্টি হয় এবং এর অন্তর্প্রাচীর কি দ্বারা আবৃত থাকে? ওই অন্তর্প্রাচীর হচ্ছে পেরিট্রপিক পর্দা থাকে। আর মেজেন্টন আর স্টোমোডিয়ামের সংস্থলে 6 জোড়া বা 12টি মোসাকার থলি থাকে। এগুলো হচ্ছে গ্যাস্ট্রিক সিকা বা হেপাটিক সিকা। আর গাছফড়িংয়ের রেচনাঙ্গ কোনটি? গাছফড়িংয়ের রেচনাঙ্গ হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা। আর হচ্ছে প্রক্টোডিয়াম আর পৌষ্টিক নালী কি? এটা হচ্ছে পৌষ্টিক নালী হচ্ছে শেষ অংশ। এটা হচ্ছে এক্টোডার্ম। এক্টোডার্ম থেকে সৃষ্টি হয় আর অন্তর্প্রাচীর হচ্ছে কিউটিকলে আবৃত হয়। এই প্রক্টোডিয়াম বা পশ্চাৎপৌষ্টিক নালীর অংশ কি কি? প্রথমে হচ্ছে ইলিয়াম, পরে হচ্ছে কোলন, পরে হচ্ছে রেকটাম বা মলাশয়, আর হচ্ছে পায়ুছিদ্র। এবার চলো আমরা জানবো হচ্ছে ঘাসফড়িংয়ের পৌষ্টিক গ্রন্থি সম্পর্কে বা ডাইজেস্টিভ গ্ল্যান্ডস। এই ঘাসফড়িংয়ের যে লালা গ্রন্থি রয়েছে, মেজেন্টেরন অন্তঃবরণ রয়েছে এবং হেপাটিক সিকা, এগুলো হচ্ছে পৌষ্টিক গ্রন্থি হিসেবে কাজ করবে। তাহলে ঘাসফড়িংয়ের কোন অংশগুলো পৌষ্টিক গ্রন্থি হিসেবে কাজ করবে? যে ঘাসফড়িংয়ের লালা গ্রন্থি, মেজেন্টেরনের অন্তঃবরণ ও হেপাটিক সিকা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি হিসেবে কাজ করবে। তাহলে প্রথমে চলো আমরা জেনে নেই লালা গ্রন্থি সম্পর্কে। এই লালা গ্রন্থি হচ্ছে ঘাসফড়িংয়ের প্রধান পৌষ্টিক গ্রন্থি। তাহলে ঘাসফড়িং প্রধান পৌষ্টিক গ্রন্থি কি? ঘাসফড়িংয়ের প্রধান পৌষ্টিক গ্রন্থি হচ্ছে লালা গ্রন্থি। এই লালা গ্রন্থির কাজ কি? এই লালা গ্রন্থির কাজ হচ্ছে লালা গ্রন্থি থেকে যে ক্ষরিত লালা রস রয়েছে, লালা গ্রন্থি থেকে যে ক্ষরিত লালা রস রয়েছে এগুলো খাদ্য গলাধঃকরণ ও চর্বণে সাহায্য করবে এবং কিছু শর্করা জাতীয় খাদ্য পরিপাকেও এই লালা গ্রন্থি সাহায্য করবে। পরে রয়েছে মেজেন্টেরন বা মধ্যপৌষ্টিক নালীর অন্ত আবরণ। শুধু একটু আমরা জেনে রাখতে হবে যে এইটুকুর মধ্যে এই অংশটুকু রয়েছে, এগুলো হচ্ছে পাচক রস, ক্ষরিত যে পাচক রস, এগুলো খাদ্য পরিপাকে অংশ নেয় হচ্ছে এই মেজেন্টেরন। আর হেপাটিক সিকা, হেপাটিক সিকা কোথায় অবস্থান করে? হেপাটিক সিকা হচ্ছে অগ্র ও মধ্যপৌষ্টিক নালীর সংযোগস্থলে অবস্থিত কোণাকার 6 জোড়া
লম্বা শ্বাসনালীকে হেপাটিক সিকা বা গ্যাস্ট্রিক সিকা বলে। আমরা একটু আগে জেনেছি যে গ্যাস্ট্রিক সিকা 6 জোড়া থাকে বা 12টি থাকে। যদি বলা হয় কতটি থাকে তাহলে হচ্ছে 12টি, আর যদি বলে কত জোড়া তাহলে হচ্ছে 6 জোড়া। এই হেপাটিক সিকার কাজ কি? এই হেপাটিক সিকা হচ্ছে গাছপালা অন্তর্প্রাচীর অবস্থিত থেকে এগুলো হচ্ছে পাচক রস ক্ষরিত করবে। পাচক রস ক্ষরিত করার পর এগুলো খাদ্য পরিপাকে সাহায্য করবে। তাহলে এখন আমরা জেনে নেব হচ্ছে ঘাস ফড়িংয়ের খাদ্য গ্রহণ, পরিপাক ও শোষণ পদ্ধতি সম্পর্কে। প্রথমে জানবো হচ্ছে খাদ্য সম্পর্কে। ঘাস ফড়িং কি ধরনের প্রাণী? ঘাস ফড়িং হচ্ছে সম্পূর্ণ তৃণভোজী বা শাকাশী প্রাণী। শাকাশীকে ইংরেজি কি বলা হয়? হার্বিভোরাস। শাকাশী বা হার্বিভোরাস প্রাণী। ঘাস ফড়িং কি ধরনের প্রাণী? ঘাস ফড়িং হচ্ছে তৃণভোজী বা শাকাশী বা হার্বিভোরাস প্রাণী। আর ঘাস ফড়িং খাদ্য গ্রহণ কিভাবে করবে? ঘাস ফড়িং যে মুখপাঙ্গ রয়েছে সেটা হচ্ছে চিবানোর কাজে ব্যবহৃত হয় এবং খাদ্য গ্রহণকে চর্বণ, তাই এই মুখপাঙ্গকে ঘাস ফড়িংয়ের যে মুখপাঙ্গ রয়েছে এটাকে চর্বণ উপযোগী বা ম্যান্ডিবুলেট মুখপাঙ্গ বলে। ঘাস ফড়িং মুখপাঙ্গকে কেনই চর্বণ উপযোগী বা ম্যান্ডিবুলেট মুখপাঙ্গ বলা হয়? কারণ ঘাস ফড়িংয়ের মুখপাঙ্গ চিবানোর কাজে ব্যবহৃত করা হয় এবং চর্বণের কাজে ব্যবহৃত করা হয়। এই জন্য ঘাস ফড়িংয়ের মুখপাঙ্গকে চর্বণ উপযোগী বা ম্যান্ডিবুলেট মুখপাঙ্গ বলা হয়। এই ঘাস ফড়িংয়ের যে প্রথমে যে ম্যাক্সিলারি বা ল্যাবিয়াল পাল্প রয়েছে, আমরা সেই প্রথম পর্বে জেনেছিলাম ম্যাক্সিলারি ও ল্যাবিয়াল পাল্প খাদ্য নির্বাচনে সাহায্য করবে। তাহলে অবশ্যই এখানে ঘাস ফড়িংয়ের যে প্রথম ম্যাক্সিলারি ল্যাবিয়াল পাল্প রয়েছে সেগুলো অবশ্যই খাদ্য নির্বাচন সাহায্য করবে এবং অগ্রপদ বা সামনের পা আর ল্যাব্রাম আর ল্যাবিয়াম এগুলোকে হচ্ছে খাদ্যবস্তু আটকে ধরে রাখবে। তাহলে কে খাদ্যবস্তুকে আটকে ধরে রাখবে? অগ্রপদ, ল্যাব্রাম আর ল্যাবিয়াম এগুলোকে হচ্ছে খাদ্যবস্তু আটকে ধরে রাখবে। আর ম্যান্ডিবল আর ম্যাক্সিলি খাদ্যবস্তুর ক্ষুদ্র অংশ কেটে শোষণ করবে। খাদ্যবস্তুর ক্ষুদ্র অংশ কেটে শোষণ করবে। তাহলে কে শোষণ করবে? ম্যান্ডিবল আর ম্যাক্সিলি। আমরা এখন জানবো হচ্ছে ঘাস ফড়িংয়ের পরিপাকে আমাদের কি জানতে হবে, যে ঘাস ফড়িংয়ের যে লালা রস রয়েছে এই লালা রসে কোন কোন এনজাইম থাকে। এই ঘাস ফড়িংয়ের লালা রসে থাকে হচ্ছে অ্যামাইলেজ, কাইটিনেজ এবং সেলুলোজ। এই তিনটি এনজাইম হচ্ছে ঘাস ফড়িংয়ের লালা রসে থাকে। এগুলো হচ্ছে শর্করাকে বিশ্লেষণ করে। তাহলে ঘাস ফড়িংয়ের লালা রসে কি কি এনজাইম থাকে? অ্যামাইলেজ, কাইটিনেজ ও সেলুলোজ। এটা শর্টকাট হিসেবে তোমরা একটি ছন্দ মনে রাখতে পারো, যে সেকা, যে আমরা যে আগুনের সেকা খাই না, সেটা যে সে কা আ, সে কা আ, সেটে হচ্ছে সেলুলোজ, কাটে হচ্ছে কাইটিনেজ, আটায় হচ্ছে অ্যামাইলেজ। শুধু এটি তোমাদের মনে রাখার জন্য বললাম। এখন আমরা জানবো হচ্ছে ক্রপে পরিপাক। ঘাস ফড়িংয়ের খাদ্য ক্রপে কিভাবে পরিপাক হয়। ঘাস ফড়িংয়ের খাদ্য মেজেন্টনে আসার পর মেজেন্টন থেকে আন্টিক রস গিজার্ডের মাধ্যমে উল্টো দিকে প্রবাহিত হয়ে ক্রপে পৌঁছায়। মেজেন্টন থেকে আন্টিক রস গিজার্ডের মাধ্যমে উল্টো দিকে প্রবাহিত হয়, তখন এগুলো সে ক্রপে পৌঁছায়। এই ক্রপে খাদ্য কিছুটা সময় জমা থাকে, তখন এই খাদ্য পরিপাক হয় এবং লালারসের যে অ্যামাইলেজ রয়েছে, লালারসের অ্যামাইলেজ এবং আন্টিক রসের যে ইনভার্টেজ, লালারসের অ্যামাইলেজ এবং আন্টিক রসের ইনভার্টেজ আর মল্টেজ আর হচ্ছে ল্যাকটোজ নামক যে অ্যামাইলোলাইটিক এনজাইম রয়েছে, এগুলো হচ্ছে শর্করা জাতীয় খাদ্য গ্লুকোজে পরিণত করবে। আর আন্টিক রসের ট্রিপসিন, প্রোটিয়েজ এবং পেপটাইডেজ নামক যে প্রোটিওলাইটিক এনজাইম রয়েছে, এগুলো হচ্ছে আমিষ জাতীয় খাদ্য অ্যামিনো অ্যাসিডে পরিণত করবে। আর আন্টিক রসে অবস্থিত যে লাইপেজ, এগুলো হচ্ছে লাইপোলাইটিক এনজাইম স্নেহ জাতীয় খাদ্যকে ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারলে পরিণত করবে। আমি জানি তোমাদের এই জিনিসটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে, আমি তোমাদের আবারও ভালোভাবে বলার চেষ্টা করছি। ঘাস ফড়িংয়ের যে লালারস রয়েছে, লালারসে আমরা তিনটি এনজাইম পড়েছি, যে অ্যামাইলেজ, কাইটিনেজ আর হচ্ছে সেলুলোজ। সেখান থেকে যে অ্যামাইলেজ এনজাইম রয়েছে, সেই লালারসের অ্যামাইলেজ এনজাইম এবং আন্টিক রসের কিছু এনজাইম রয়েছে। আন্টিক রসের হচ্ছে ইনভার্টেজ, মল্টেজ এবং ল্যাকটোজ। এই তিনটি এনজাইম হচ্ছে এই তিনটি এনজাইমের প্রভাবে শর্করা জাতীয় খাদ্য হচ্ছে গ্লুকোজে পরিণত করে। আর আন্টিক রসের
আরও কিছু এনজাইম রয়েছে, এগুলো হচ্ছে ট্রিপসিন, প্রোটিয়েজ এবং পেপটাইডেস। এগুলো হচ্ছে আবার আমিষ জাতীয় খাদ্যকে অ্যামিনো অ্যাসিডে পরিণত করে। আর আন্তরিক আরেকটি এনজাইম হচ্ছে লাইপেজ, এটা হচ্ছে স্নেহ জাতীয় খাদ্যকে গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিডে পরিণত করবে। তাহলে আমরা আমাদের জেনে রাখা দরকার যে শর্করা জাতীয় খাদ্যের সাথে সম্পর্কিত কোন এনজাইম, একটা হচ্ছে অ্যামাইলেজ, আর আন্তরিক রসের ইনভার্টেজ, মল্টেজ আর ল্যাকটোজ। আর আমিষ জাতীয় খাদ্যের সাথে সম্পর্কিত কোন এনজাইম, এটা হচ্ছে ট্রিপসিন, প্রোটিয়েজ, আর একটা হচ্ছে পেপটাইডেস। আর স্নেহ জাতীয় খাদ্যের সাথে সম্পর্কিত কোন এনজাইম, এটা হচ্ছে শুধু লাইপেজ। আর গিজার্ডে পরিপাক, প্রথমে পরিপাক হচ্ছে ক্রপে, পরে এই খাদ্য গিজার্ডে আসে, গিজার্ডে পরিপাক হয়। গিজার্ডে কিভাবে পরিপাক হয়, গিজার্ডে ওই খাদ্য কণাগুলো পেস্ট বা একটা মন্ডে পরিণত হয়। তারপরে এই গিজার্ডের পর মেজেন্টায়নে পরিপাক হয়। মেজেন্টায়ন কি, মেজেন্টায়ন হচ্ছে গাছফড়িং এর মধ্য পৌষ্টিক নালী। মেজেন্টায়নে কিভাবে পরিপাক হয়, মেজেন্টায়ন যে অন্তর্গাত্র রয়েছে এবং হেপাটিক সিকা রয়েছে। হেপাটিক সিকা কয়টি থাকে, হেপাটিক সিকা থাকে কিন্তু 12টি। আর যদি জোড়া বলতে চাও তাহলে হচ্ছে 6 জোড়া। এই মেজেন্টায়ন যে অন্তর্গাত্র এবং হেপাটিক সিকা, এগুলো ক্ষরণ এবং শোষণতল রূপে কাজ করবে। এবং এই খাদ্যকণা মেজেন্টায়নে পৌঁছানোর পর হেপাটিক সিকা আর মেজেন্টায়ন থেকে খরিত যে অ্যামাইলোলাইটিক, এগুলোর মধ্যে কি কি এনজাইম রয়েছে, অ্যামাইলেজ, মল্টেজ, ল্যাকটেজ, ইনভার্টেজ। আর প্রোটিওলাইটিকের মধ্যে কি, এগুলো হচ্ছে পেপটাইডেস, প্রোটিয়েজ, ট্রিপটেজ, ট্রিপসিন। আর লাইপোলাইটিক এনজাইম, যে লাইপেজ এনজাইমের কার্যকারিতায় খাদ্যের যে অপরিপাক অংশ থাকবে সেগুলো সরল ও তরল খাদ্যরসে রূপান্তরিত করবে। মূলত আমরা উপরে যে সকল এনজাইমের নাম পড়েছি সেই সব এনজাইমের প্রভাবেই আবার ওই যে আমিষ জাতীয় খাদ্য, শর্করা জাতীয় খাদ্য এবং স্নেহ জাতীয় খাদ্য এই মেজেন্টায়নেও পরিপাক হবে। এবার হচ্ছে খাদ্যসার শোষণ। খাদ্যসার শোষণ কিভাবে হয়, শুধু এটুক মনে রাখবে যে গ্লুকোজের অধিকাংশই হচ্ছে হেপাটিক সিকাতে পরিশোষিত হয়। গ্লুকোজের অধিকাংশই হেপাটিক সিকাতে পরিশোষিত হয়। পরে রয়েছে আত্তীকরণ, পরে রয়েছে বর্জ্য নিষ্কাশন। এগুলো সম্পর্কে খুব একটা জানার প্রয়োজন নেই। আর এখান থেকে আমাদের জেনে রাখতে হবে যে আরশোলার উদরে কয়টি খণ্ড রয়েছে। আরশোলার উদরে কিন্তু মোট 10টি খণ্ড রয়েছে, কিন্তু ঘাসফড়িং এর উদরে আমরা কয়টি খণ্ড জেনেছিলাম, আমরা ঘাসফড়িং উদরে জেনেছিলাম 11টি খণ্ড রয়েছে, কিন্তু আরশোলার ক্ষেত্রে এর উদরে 10টি খণ্ড রয়েছে। বাকি সবকিছুই ঘাসফড়িং এর সাথে মিল রয়েছে। তাহলে চলো আমরা এই জিনিসটি আবার দেখার চেষ্টা করি, তাহলে আমাদের আরো বেশি মনে থাকবে। তাহলে আমরা প্রথমে কি জেনেছিলাম, প্রথমে জেনেছিলাম হচ্ছে ঘাসফড়িং এর আমরা জেনেছিলাম হচ্ছে ঘাসফড়িং এর ঘাসফড়িং এর পৌষ্টিক গ্রন্থি সম্পর্কে জেনেছিলাম যে ঘাসফড়িং এর পৌষ্টিক গ্রন্থি হিসেবে কাজ করে কে কে। ঘাসফড়িং এর পৌষ্টিক গ্রন্থি হচ্ছে যে লালা গ্রন্থি, মেরুদণ্ডের অন্ত্রাবড এবং হেপাটিক সিকা, এই তিনটি পৌষ্টিক গ্রন্থি হিসেবে কাজ করে। এখন ঘাসফড়িং এর প্রধান পৌষ্টিক গ্রন্থি কি, ঘাসফড়িং এর প্রধান পৌষ্টিক গ্রন্থি হচ্ছে লালা গ্রন্থি। এই লালা গ্রন্থির কাজ কি, লালা গ্রন্থি হচ্ছে লালা গ্রন্থি থেকে ক্ষয়িত যে লালার রস রয়েছে সেগুলোকে খাদ্য গলাধঃকরণ এবং চর্বণে সাহায্য করবে এবং কিছু শর্করা জাতীয় খাদ্য পরিপাকেও সাহায্য করবে। আর মেজেন্টায়ন বা মধ্য পৌষ্টিক নালী অন্তর্বণ কি করবে, এগুলো হচ্ছে পাচক রসে খাদ্য পরিপাকে অংশ নেবে। আর হেপাটিক সিকা কোথায় থাকে, হেপাটিক সিকা থাকে হচ্ছে অগ্র ও মধ্য পৌষ্টিক নালীর সংযোগস্থলে অবস্থিত থাকে এবং এগুলো 6 জোড়া বা 12টি এই থাকে। এগুলো হচ্ছে হেপাটিক সিকা বা গ্যাস্ট্রিক সিকাও বলা হয়। আর খাদ্য গ্রহণ পরিপাকের মধ্যে কি কি জানবো, খাদ্যের মধ্যে জানবো হচ্ছে ঘাসফড়িং কোন ধরনের প্রাণী। ঘাসফড়িং হচ্ছে সম্পূর্ণ তৃণভোজী বা শাকাশী প্রাণী। আর খাদ্য গ্রহণ ঘাসফড়িং এর মুখপাঙ্গকে চর্বণ উপযোগী বা ম্যান্ডিবুলেট মুখপাঙ্গ কেন বলা হয়, কারণ ঘাসফড়িং এর মুখপাঙ্গ চিবানোর কাজে ব্যবহৃত করা হয় এবং এগুলো চর্বণে সাহায্য করে, তাই ঘাসফড়িং এর মুখপাঙ্গকে চর্বণ উপযোগী ও ম্যান্ডিবুলেট মুখপাঙ্গ বলা হয়। আর ঘাসফড়িং এর যে প্রথম ম্যাক্সিলারি ও ল্যাবিয়াল পাল্প রয়েছে সেগুলোকে খাদ্য নির্বাচন করবে। তাহলে খাদ্য নির্বাচন করবে হচ্ছে ম্যাক্সিলারি ও ল্যাবিয়াল পাল্প। আর খাদ্যবস্তুকে আঁকড়ে ধরে রাখবে কি, খাদ্যবস্তুকে আঁকড়ে ধরে রাখবে হচ্ছে অগ্রপদ, ল্যাব্রাম এবং ল্যাবিয়াম। অগ্রপদ, ল্যাব্রাম এবং ল্যাবিয়াম এগুলো হচ্ছে খাদ্যবস্তুকে আটকে ধরে রাখবে এবং খাদ্যবস্তুকে ক্ষুদ্র অংশে কেটে চোষণ বা চর্বণ করবে কে, খাদ্যবস্তুকে ক্ষুদ্র অংশে কেটে চোষণ বা চর্বণ করবে হচ্ছে ম্যান্ডিবল এবং ম্যাক্সিলি।
এবং পরিপাকের মধ্যে আমরা জেনেছি যে লালারসে কি কি এনজাইম থাকে, এটা হচ্ছে অ্যামাইলেজ, কাইটিনেজ আর সেলুলোজ। এগুলোকে শর্টকাটে মনে রাখা যায় যে সেকা সেকা, সেটে সেলুলোজ, কাটে কাইটিনেজ, আটে হচ্ছে অ্যামাইলেজ। প্রথমে খাদ্য হচ্ছে ক্রপে পরিপাক হবে। ক্রপে কিভাবে পরিপাক হবে, যে মেজেন্টেরন থেকে যে আন্ত্রিক রস গিজার্ডের মাধ্যমে উল্টো দিকে প্রবাহিত হয়ে প্রথমে খাদ্যবস্তু ক্রপে আসবে। পরে লালারসের যে অ্যামাইলেজ এবং আন্ত্রিক রসের যে ইনভার্টেজ, মল্টেজ ও ল্যাকটোজ নামক অ্যামাইলোলাইটিক এনজাইম রয়েছে, এগুলোর প্রভাবে হচ্ছে শর্করা জাতীয় খাদ্য গ্লুকোজে পরিণত হবে। আর আন্ত্রিক রসের ট্রিপসিন, প্রোটিয়েজ, এই পেপটাইডেস, এই এনজাইমের প্রভাবে আমিষ জাতীয় খাদ্য অ্যামিনো অ্যাসিডে পরিণত হবে। আর আন্ত্রিক রসের যে লাইপেজ এনজাইম রয়েছে, সেগুলোর প্রভাবে স্নেহ জাতীয় খাদ্য ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে পরিণত হবে। এরপরে হচ্ছে গিজার্ডে পরিপাক হবে। গিজার্ডে কি হবে, গিজার্ডে খাদ্যবস্তু পেস্ট বা মন্ডে পরিণত হবে। পরে হচ্ছে মেজেন্টেরনে পরিপাক। মেজেন্টেরনে কিভাবে পরিপাক হবে, আমরা যে ক্রপে যে ধরনের এনজাইম দেখেছি, এই সবগুলো এনজাইমের কার্যকারিতার প্রভাবে খাদ্যের যে অপরিপাক অংশ রয়েছে সেগুলো সরল ও তরল খাদ্যরসে পরিণত করবে। আর খাদ্যরস শোষণের মধ্যে কি জানবো, খাদ্য শোষণের মধ্যে জানবো শুধু হচ্ছে গ্লুকোজের অধিকাংশ খাদ্য কোথায় পরিশোষিত হয়, গ্লুকোজের অধিকাংশ খাদ্যই হচ্ছে হেপাটিক সিকাতে পরিশোষিত হয়। এবং পরে রয়েছে আত্তীকরণ আর বর্জ্য নিষ্কাশন। এবং এর পরবর্তীতে রয়েছে হচ্ছে, এটা আমরা জেনেছিলাম যে আরশোলার ক্ষেত্রে উদরে কয়টি খণ্ড থাকবে, আরশোলার ক্ষেত্রে উদরে থাকবে হচ্ছে 10টি খণ্ড, কিন্তু ঘাসফড়িং এর উদরে রয়েছে মোট 11টি খণ্ড। আর বাকি সব কিছুই ঘাসফড়িং এর মতোই একই রয়েছে। চলো তাহলে এবার আমরা জানবো হচ্ছে ঘাসফড়িং এর রক্ত সংবহনতন্ত্র সম্পর্কে। রক্ত সংবহনতন্ত্র কয় ধরনের, রক্ত সংবহনতন্ত্র হচ্ছে 2 ধরনের। একটা হচ্ছে মুক্ত রক্ত সংবহনতন্ত্র বা ল্যাকুনার, মুক্ত বা ল্যাকুনার, আর একটা হচ্ছে বদ্ধ রক্ত সংবহনতন্ত্র। মুক্ত রক্ত সংবহনতন্ত্র আর কি নামে ডাকা হয়, ল্যাকুনার রক্ত সংবহনতন্ত্র। এখন আমাদের এখানে কি কি জেনে রাখতে হবে, যে মুক্ত রক্ত সংবহনতন্ত্র কোন কোন প্রাণীদের দেখা যায় এবং বদ্ধ রক্ত সংবহনতন্ত্র কোন কোন প্রাণীদের দেখা যায়। মুক্ত রক্ত সংবহনতন্ত্র দেখা যায় হচ্ছে আর্থ্রোপোডা আর মলাস্কা পর্বের এই প্রাণীগুলো। আমরা সংক্ষেপে মনে রাখতে পারি শর্টকাট হিসেবে যে মা এম এ হচ্ছে মলাস্কা, এতে হচ্ছে আর্থ্রোপোডা। তাহলে মুক্ত রক্ত সংবহনতন্ত্র কাদের দেখা যায়, মাদের দেখা যায়। একটা হচ্ছে মলাস্কা, এম এ মলাস্কা, এইটা হচ্ছে আর্থ্রোপোডা। আর বদ্ধ রক্ত সংবহনতন্ত্র কাদের দেখা যায়, বদ্ধ রক্ত সংবহনতন্ত্র হচ্ছে অ্যানেলিডা পর্বের আর কর্ডেট প্রাণী, মানে আমাদের মতো যেগুলো হচ্ছে কর্ডেট প্রাণী, আমরা তো কর্ডাটার প্রাণী, তাহলে আমাদের আর অ্যানেলিডা পর্বের প্রাণীদের হচ্ছে বদ্ধ রক্ত সংবহনতন্ত্র দেখা যাবে। চলো এখন আমরা জেনে নিব যে মুক্ত ও বদ্ধ রক্ত সংবহনতন্ত্রের মধ্যে কি কি পার্থক্য রয়েছে। মুক্ত রক্ত সংবহনতন্ত্র হচ্ছে হৃদযন্ত্র, রক্তবাহিকা বিভিন্ন সাইনাসে অবস্থান করবে, কিন্তু বদ্ধ রক্ত সংবহনতন্ত্রে রক্ত হচ্ছে হৃদযন্ত্র আর রক্তবাহিকার ভিতরে অবস্থান করবে। আর মুক্ত রক্ত সংবহনতন্ত্রে হৃদযন্ত্র, রক্তনালী, সাইনাস নিয়ে গঠিত হবে, কিন্তু বদ্ধ রক্ত সংবহনতন্ত্র হচ্ছে হৃদযন্ত্র, শিরা, ধমনী ও কোষিক জালিকা সমন্বয়ে গঠিত হবে। আর মুক্ত রক্ত সংবহনতন্ত্রে দেহগহ্বরে রক্ত প্রবেশ করবে, তাই একে হিমোসিল বলা হয়। আর বদ্ধ রক্ত সংবহনতন্ত্রে দেহগহ্বরে রক্ত প্রবেশ করতে পারে না। আমি তোমাদের একটা শর্টকাট বলে রাখি যে তোমরা যেখানেই দেখবে কোনো প্রাণীর রক্ত সম্পর্কে হিমোসিল বলা হয়েছে, যেখানে তোমরা দেখবে হিমোসিল, সেটাই বুঝবে সেটা হচ্ছে মুক্ত রক্ত সংবহনতন্ত্র। হিমোসিল দেখলেই সেটা হচ্ছে মুক্ত রক্ত সংবহনতন্ত্র। আর মুক্ত রক্ত সংবহনতন্ত্র কাদের দেখা যায়, মাদের দেখা যায়। এম এ হচ্ছে মলাস্কা, এটা হচ্ছে আর্থ্রোপোডা। আর বদ্ধ রক্ত সংবহনতন্ত্র কাদের দেখা যায়, একটা হচ্ছে অ্যানিলডা আর হচ্ছে কর্ডাটা পর্বের প্রাণীদের। চলো এবার আমরা জানবো হচ্ছে ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্র সম্পর্কে। ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্র প্রধানত 3টি অংশে বিভক্ত থাকে। ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্র কয়টি অংশে বিভক্ত থাকে, ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্র হচ্ছে 3টি অংশে বিভক্ত থাকে। প্রথমে হচ্ছে হিমোসিল, পরে হচ্ছে হিমোলিম্ফ, পরে হচ্ছে হৃদযন্ত্র। কি কি, হিমোসিল, হিমোলিম্ফ এবং হৃদযন্ত্র। এটি মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন এসেছিল যে হিমোলিম্ফ ও হৃদযন্ত্র
ও গাছফড়িং রক্ত সম্বন্ধের অংশ কিনা, তখন এইটি অ্যান্সার হয়েছিল। এখন আমরা জানবো হচ্ছে হিমোসিল সম্পর্কে। এখানে হিম মানে কি তোমাদের একটু আগেই বলেছি যে হিম মানে হচ্ছে রক্ত, সিল মানে হচ্ছে গহ্বর। আমরা শুরুতে জেনেছি যে মিক্সোসিল কাকে বলা হয়, যে ভ্রূণীয় যে পরিস্ফুটন হয় তখন যে ব্লাস্টোসিল গহ্বর থাকে, ব্লাস্টোসিলের সঙ্গে যে সিলম গহ্বর থাকে সেটা যে একসাথে সংযুক্ত হয় সেটাকেই বলা হয় হিমোসিল বা মিক্সোসিল। এখন এই গাছফড়িং এর তিনটি প্রকোষ্ঠ বা সাইনাস বিভাগ থাকে। গাছফড়িং এর হিমোসিল দুটি অনুপ্রস্থ পর্দা দিয়ে তিনটি প্রকোষ্ঠ বা সাইনাসে বিভক্ত থাকে। কয়টি পর্দা বা তিনটি প্রকোষ্ঠ দিয়ে বিভক্ত থাকে? বা গাছফড়িং এর হিমোসিল হচ্ছে দুইটা পর্দা আর দিয়ে তিনটি প্রকোষ্ঠ বা সাইনাস বিভক্ত থাকে। হৃদযন্ত্রের তলদেশ বরাবর অবস্থিত পর্দাকে বলা হচ্ছে পৃষ্ঠীয় পর্দা, আর স্নায়ুরজ্জুর ঠিক উপরে বিস্তৃত পর্দাকে বলা হয় অঙ্কীয় পর্দা। এসব পর্দা বিশিষ্ট সাইনাস হচ্ছে তিন ধরনের। হচ্ছে, আমি জানি তোমাদের একটু কনফিউজ হচ্ছে যে পৃষ্ঠীয় পর্দা কোনটি আর হচ্ছে অঙ্কীয় পর্দা কোনটি। পৃষ্ঠীয় পর্দা কোনটি? পৃষ্ঠীয় পর্দা হচ্ছে হৃদযন্ত্রের তলদেশ বরাবর পর্দাকে বলা হয় পৃষ্ঠীয় পর্দা। পৃষ্ঠীয় পর্দা মানে হচ্ছে উপরের পর্দা, আর স্নায়ুরজ্জুর ঠিক উপরের পর্দাকে বলা হয় অঙ্কীয় পর্দা। আমি যদি তোমাদের দেখাতে চাই, যে এখানে যে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে হৃদযন্ত্র অবস্থান করে, এই হৃদযন্ত্রের নিচে থাকে হচ্ছে পৃষ্ঠীয় পর্দা, হৃদযন্ত্রের নিচে থাকে হচ্ছে পৃষ্ঠীয় পর্দা। আর এখানে যে স্নায়ুরজ্জু দেখতে পাচ্ছ, এই স্নায়ুরজ্জুর উপরে থাকে হচ্ছে অঙ্কীয় পর্দা। এই দুটি পর্দার মাধ্যমে গাছফড়িং এর তিনটি প্রকোষ্ঠ বিভক্ত হয়। একটি প্রকোষ্ঠে উপরে থাকে, একটা প্রকোষ্ঠ নিচে থাকে, প্রকোষ্ঠে একদম নিচে থাকে। তাহলে এই হৃদযন্ত্রের নিচে থাকবে হচ্ছে পৃষ্ঠীয় পর্দা, আর স্নায়ুরজ্জুর উপরে থাকবে হচ্ছে অঙ্কীয় পর্দা। তাহলে এই দুইটি পর্দার মাধ্যমে তিনটি প্রকোষ্ঠ বিভক্ত হলে এই তিনটি প্রকোষ্ঠ বা সাইনাসের নাম কি? প্রথমটি হচ্ছে পেরিকার্ডিয়াল সাইনাস, পরে হচ্ছে পেরিভিসেরাল সাইনাস, পরে হচ্ছে পেরিনিউরাল সাইনাস। এখন এর নাম পেরিকার্ডিয়াল সাইনাস কেন হলো? কারণ এই যে পৃষ্ঠীয় পর্দা কোথায় থাকে? হৃৎপিণ্ডের নিচে হচ্ছে পৃষ্ঠীয় পর্দাটা অবস্থিত। তাহলে পৃষ্ঠীয় পর্দার ঠিক উপরেই হচ্ছে পেরিকার্ডিয়াল সাইনাস অবস্থিত। এতে হৃদযন্ত্র অবস্থান করে। এখানে হৃদযন্ত্র অবস্থান করে বলে একে কার্ডিয়াল সাইনাস বলা হয়, পেরিকার্ডিয়াল সাইনাস বলা হয়। হৃদযন্ত্র সম্পর্কে কার্ডিয়াক মানে হচ্ছে হৃদযন্ত্র, সেই অনুসারে এখানে বলা হয়েছে পেরিকার্ডিয়াল সাইনাস। আর পেরিভিসেরাল সাইনাস কেন বলা হয়েছে? পেরিভিসেরাল সাইনাস বলা হয়েছে কারণ এগুলো হচ্ছে পৌষ্টিক নালীকে ধারণ করে। তাহলে পেরিভিসেরাল সাইনাস কোথায় থাকে? পেরিভিসেরাল সাইনাস হচ্ছে পৃষ্ঠীয় পর্দার নিচে অবস্থিত থাকে। পেরিভিসেরাল সাইনাস কোথায় অবস্থান করে? পৃষ্ঠীয় পর্দার নিচে অবস্থান করবে, এগুলো হচ্ছে পৌষ্টিক নালীকে ধারণ করবে। আর পেরিনিউরাল সাইনাস কোথায় অবস্থিত? পেরিনিউরাল সাইনাস হচ্ছে অঙ্কীয় পর্দার নিচে অবস্থান করবে, এই অঙ্কীয় পর্দাটা কোথায় থাকে? গাছফড়িং যে স্নায়ুরজ্জু রয়েছে, স্নায়ুরজ্জুর উপরেই থাকে হচ্ছে অঙ্কীয় পর্দা। এই অঙ্কীয় পর্দার নিচেই হচ্ছে পেরিনিউরাল সাইনাস বা পেরিনিউরাল প্রকোষ্ঠটা অবস্থিত থাকে। এবং এটাকে পেরিনিউরাল বলা হয়েছে কেন? কারণ এখানে স্নায়ুরজ্জু অবস্থান করে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা সাইনাসে কি কি অবস্থান করে সেই ভিত্তিতেই এর নামকরণ করা হয়েছে। যে হৃদযন্ত্র মানে হচ্ছে কার্ডিয়াক, তার জন্য এখানে বলা হয়েছে পেরিকার্ডিয়াল সাইনাস। আর পৌষ্টিক নালী অবস্থান করা এখানে বলা হয়েছে পেরিভিসেরাল সাইনাস। আর স্নায়ুরজ্জু অবস্থান করা এখানে পেরিনিউরাল সাইনাস বলা হয়েছে। এখন চলো আমরা জানবো হচ্ছে হিমোলিম্ফ সম্পর্কে, হিমোলিম্ফ বা রক্ত সম্পর্কে। গাছফড়িং এর হিমোলিম্ফ হচ্ছে বর্ণহীন। গাছফড়িং এর হিমোলিম্ফ বর্ণহীন কেন? কারণ এতে হিমোগ্লোবিন বা অন্য কোনো ধরনের শ্বাসসংযোগ থাকে না। মূলত গাছফড়িং এর রক্তে হিমোগ্লোবিন থাকে না বলে এগুলো বর্ণহীন। এবং এই হিমোলিম্ফের পিএইচ হচ্ছে 6 থেকে 7, এবং এগুলো হচ্ছে সামান্য আম্লিক। এবং আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.01 থেকে 1.06। আপেক্ষিক গুরুত্ব কত? আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.01 থেকে 1.06, এবং পিএইচ হচ্ছে 6 থেকে 7 এবং সামান্য আম্লিক।
আর হিমোলিম্ফ হচ্ছে দুইটা উপাদানে গঠিত। হিমোলিম্ফ কয়টা উপাদানে গঠিত? হিমোলিম্ফ হচ্ছে দুইটা উপাদানে গঠিত। ওটা হচ্ছে হিমোলিম্ফ রস বা প্লাজমা, হিমোলিম্ফ রস বা প্লাজমা, আরেকটা হচ্ছে হিমোসাইট। হিমোলিম্ফ কয়টা উপাদানে গঠিত? দুইটা, একটা হচ্ছে হিমোলিম্ফ রস বা প্লাজমা, একটা হচ্ছে হিমোসাইট। তাহলে চলো আমরা এখন এই হিমোলিম্ফ আর হিমোসাইট সম্পর্কে জানার চেষ্টা করব। প্রথমেই জানবো হচ্ছে হিমোলিম্ফ রস বা প্লাজমা সম্পর্কে। এই প্লাজমার শতকরা প্রায় 70 ভাগই হচ্ছে প্রাণী, যে প্লাজমার শতকরা প্রায় 70 ভাগই হচ্ছে পানি অবস্থান করে। প্লাজমার কত ভাগ পানি থাকে? প্লাজমায় প্রায় 70 ভাগ পানি থাকে। এবং এই গ্যাসফোরিং এর যে হিমোলিম্ফ রস, স্নোইপাইয়ের যে রক্তরস, এগুলো কিন্তু এক নয়। কারণ কি? হিমোলিম্ফ রসে থাকে হচ্ছে অপেক্ষাকৃত বেশি পরিমাণ অ্যামিনো নাইট্রোজেন উপাদান এবং নিম্ন সোডিয়াম পটাশিয়াম অনুপাত থাকে, বেশি পরিমাণে ইউরিক অ্যাসিড থাকে এবং প্রধান শর্করা রূপে ট্রিহালোজ থাকে। আর প্রধান লিপিড রূপে লিপিড প্রোটিন যৌগ নির্মাণকারী ট্রাইগ্লিসারাইড থাকে। এই কারণেই ঘাসফড়িংয়ের হিমোলিম্ফ রস আর স্তন্যপায়ী রক্তরস এক নয়। মূলত ঘাসফড়িংয়ের হিমোলিম্ফের মধ্যে হিমোগ্লোবিন থাকে না, তাই এগুলো স্তন্যপায়ী রক্তরস থেকে আলাদা হয়ে থাকে। এরপরে কি? হিমোসাইট। হিম মানে হচ্ছে রক্ত, আর সাইট মানে কি? সাইট মানে হচ্ছে কণিকা। তাহলে হিমোসাইট মানে কি? হিমোসাইট মানে হচ্ছে রক্ত কণিকা। হিমোসাইটের তিনটি অংশ রয়েছে। প্রথমে হচ্ছে প্রাক হিমোসাইট বা প্রোহিমোসাইট, পরে রয়েছে পরিবর্তনীয় বা ট্রানজিশনাল হিমোসাইট, পরে হচ্ছে বড় হিমোসাইট। এখন এগুলো পার্সেন্টেজ জেনে রাখলে ভালো হয়। জেনে রাখা দরকার যে প্রাক হিমোসাইটে কত ভাগ থাকে। প্রাক হিমোসাইটে হচ্ছে 23 ভাগ, পরিবর্তনশীল হিমোসাইট থেকে 68%, আর হচ্ছে বড় হিমোসাইট থেকে 9%। প্রাক হিমোসাইট কয় পার্সেন্ট? প্রাক হিমোসাইট হচ্ছে 23 ভাগ। তারপরে প্রাক হিমোসাইট হচ্ছে 23 ভাগ, পরিবর্তনীয় বা ট্রানজিশনাল হিমোসাইট থেকে হচ্ছে 68 ভাগ, আর বড় হিমোসাইট থেকে হচ্ছে 9 ভাগ। আর এই যে হিমোসাইটগুলো রয়েছে, এই হিমোসাইটগুলো প্রাথমিকভাবে দেহগহ্বরের বিভিন্ন কঠিন পদার্থ ফ্যাগোসাইটিস প্রক্রিয়ায় গ্রহণ করে দেহ থেকে মুক্ত করে। এই হিমোসাইটগুলো প্রাথমিকভাবে দেহগহ্বরের যে বিভিন্ন কঠিন পদার্থ রয়েছে সেগুলোকে ফ্যাগোসাইটিস প্রক্রিয়া, ফ্যাগোসাইটিস মানে কি? ভক্ষণ করা। ফ্যাগোসাইটিস প্রক্রিয়ায় গ্রহণ করে দেহ থেকে মুক্ত করে। ফ্যাগোসাইটিস প্রক্রিয়া গ্রহণ করে দেহ থেকে মুক্ত করে। এখন রক্তের কাজ কি? রক্তের কাজ মানুষের রক্তের কাজের মতোই, যে এখানে অনেক পানি থাকে, রক্তে অনেক পানি থাকে। আমরা একটু আগে জেনেছি যে প্লাজমায় প্রায় 70 ভাগ পানি থাকে। তাহলে এগুলো হচ্ছে পানির আধার হিসেবে কাজ করবে। খাদ্য, সার, রেচন পদার্থ, হরমোন ও খনিজ লবণ পরিবহন করবে। কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইড রক্তে দ্রবীভূত হয়ে বাহিত করবে। বিভিন্ন ধরনের অ্যামিনো অ্যাসিড, কার্বোহাইড্রেট প্রভৃতি রক্তরসে সঞ্চিত থাকবে। রক্তরসে সঞ্চিত পানি কোষীয় তরলের অবিস্রাবণিক চাপের ভারসাম্য রক্ষা করবে এবং রক্তের হিমোসাইটগুলো হচ্ছে বিভিন্ন জীবাণু ধ্বংস করবে এবং টনচনে ও ক্ষত নিরাময়ে কার্যকর ভূমিকা পালন করবে। রক্তে দানা সঞ্চালন ও খোলস মোচনে সাহায্য করবে। এবার চলো আমরা জেনে নেব হচ্ছে হৃদযন্ত্র সম্পর্কে। ঘাসফড়িংয়ের হৃদযন্ত্র হচ্ছে নলাকার এবং 7 প্রকোষ্ঠ বিশিষ্ট। ঘাসফড়িংয়ের হৃদযন্ত্র কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? 7 প্রকোষ্ঠ বিশিষ্ট। কিন্তু আমরা মানুষের হৃদযন্ত্র কয় প্রকোষ্ঠ দেখেছিলাম? মানুষের হৃদপিণ্ড দেখেছিলাম হচ্ছে 4 প্রকোষ্ঠ, কিন্তু ঘাসফড়িংয়ের এই হৃদযন্ত্র হচ্ছে 7টি প্রকোষ্ঠ। ঘাসফড়িংয়ের এই প্রত্যেক প্রকোষ্ঠ হচ্ছে ঘাসফড়িংয়ের প্রত্যেক প্রকোষ্ঠ তার সরু অংশ দিয়ে অগ্রবর্তী প্রকোষ্ঠের চৌড় অংশের সাথে সংযুক্ত থাকে। ধরো একটা প্রকোষ্ঠ তার সরু অংশ হচ্ছে এইটি, একটা প্রকোষ্ঠের সরু অংশ এইটি, আর অগ্রবর্তী প্রকোষ্ঠের চৌড়া অংশ, অগ্রবর্তী প্রকোষ্ঠের চৌড়া, এটা হচ্ছে চৌড়া অংশ, এর সাথে সংযুক্ত থাকবে। একটা প্রকোষ্ঠের সাথে একটা সরু অংশ আর আরেকটা চৌড়া অংশের সাথে সংযুক্ত থাকবে এবং এই সংযুক্ত স্থানের উভয় পাশে একটা করে অস্টিয়া নামক ছিদ্র থাকবে। সংযুক্ত স্থানের উভয় পাশে একটা করে কি থাকবে? অস্টিয়া নামক ছিদ্র থাকবে। তোমরা এখানে যে খালি জায়গা দেখতে পাচ্ছ, এই দুই পাশে খালি জায়গা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে অস্টিয়া নামক ছিদ্র। এবং এখানে হৃদযন্ত্রের যে প্রথম প্রকোষ্ঠ রয়েছে, এই প্রথম প্রকোষ্ঠ সম্মুখভাগের
ক্রমশ সরু হয়ে যায়, সরু হয়ে সোজা নলাকার অংশ গঠন করে। এগুলোর নাম হচ্ছে সম্মুখ প্রকোষ্ঠ। আর হৃদযন্ত্রের শেষ প্রকোষ্ঠ পশ্চাৎ ভাগ থেকে সৃষ্টি, এগুলো সোজা নলাকার অংশ, এটা হচ্ছে পশ্চাৎ অ্যাওর্টা। খুবই সহজ, যে হৃদযন্ত্রে যে প্রথম প্রকোষ্ঠ রয়েছে এই প্রথম প্রকোষ্ঠকে বলা হয় সম্মুখ অ্যাওর্টা, আর হৃদযন্ত্রে যে শেষ প্রকোষ্ঠ রয়েছে এগুলো হচ্ছে পশ্চাৎ অ্যাওর্টা। আর টারগাম কোথা থেকে বলতে পারবে? টারগাম থাকে হচ্ছে পৃষ্ঠীয় অংশে। টারগাম থাকে হচ্ছে পৃষ্ঠীয় অংশে। এই টারগামের অঙ্কীয় তলের দুপাশে অ্যালারি পেশি থাকে। টারগামের অঙ্কীয় তলের দুপাশে কি থাকে? অ্যালারি পেশি থাকে। তাহলে আমি তোমাদের আবারও বলার চেষ্টা করছি যে এই প্রকোষ্ঠগুলো কিভাবে অবস্থান করবে। এই প্রকোষ্ঠগুলো অবস্থান করবে হচ্ছে একটির সাথে একটি সরু অংশ এবং আরেকটির প্রশস্ত অংশে যাতে সংযোগ থাকবে, এবং যে ফাঁকা জায়গা রয়েছে এখানে হচ্ছে অস্টিয়া নামক ছিদ্র থাকবে। ফাঁকা অংশটুকু হচ্ছে অস্টিয়া নামক ছিদ্র। এবং হৃদযন্ত্রের প্রথম প্রকোষ্ঠকে বলা হবে সম্মুখ অ্যাওর্টা, আর শেষ প্রকোষ্ঠকে বলা হবে পশ্চাৎ অ্যাওর্টা। আর টারগামের যে অঙ্কীয় তলের দুপাশ থেকে একটা অ্যালারি পেশি সৃষ্টি হয়। ঘাসফড়িংয়ের মোট 6 জোড়া অ্যালারি পেশি পাওয়া যায়। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ঘাসফড়িংয়ের প্রকোষ্ঠ হচ্ছে 6টি, কিন্তু ঘাসফড়িংয়ের প্রকোষ্ঠ হচ্ছে 7টি, কিন্তু অ্যালারি পেশি 6টি কিভাবে পাওয়া যাবে? তুমি প্রথমটা আর শেষেরটা, তুমি প্রথম আর প্রথম প্রকোষ্ঠ সেকেন্ড প্রকোষ্ঠের মাঝখানে একটা করে, মাঝখানে এক জোড়া করে অ্যালারি পেশি থাকবে। এইভাবে তুমি ক্রমান্বয়ে সাজালে 7টা হৃদযন্ত্রের জন্য, 7 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃদযন্ত্রের জন্য তুমি অবশ্যই 6 জোড়া অ্যালারি পেশি দেখতে পাবে। এবং এই হৃদযন্ত্রের প্রাচীরে হৃদপেশি টিস্যু বা পেসমেকার থাকে না। হৃদযন্ত্রের প্রাচীরে হৃদপেশি টিস্যু বা পেসমেকার থাকে না, তাই হৃদ প্রাচীর সৃষ্টি না হয়ে হৃদযন্ত্রের কাছাকাছি অবস্থিত কোনো গ্যাংলিয়ন বা স্নায়ুগ্রন্থি দিয়ে সৃষ্টি হয়। এই ধরনের হৃদযন্ত্রকে নিউরোজেনিক হার্ট বলা হয়। নিউরোজেনিক হার্ট কেন বলা হয়? কারণ এই ঘাসফড়িংয়ের যে হৃদ বিভব রয়েছে এগুলো হৃদ প্রাচীরের সৃষ্টি হয় না, এই হৃদযন্ত্রের কাছাকাছি স্নায়ুগ্রন্থিগুলো সৃষ্টি হয়, এবং এগুলো অনেকগুলো মিলে সৃষ্টি হয়। অনেকগুলো একসাথে থাকার কারণে এগুলো প্রায় গ্যাংয়ের মতো দেখা যায়। অনেক মানুষ থাকলে এগুলোকে গ্যাংয়ের মতো দেখা যায়, সেগুলোকে বলা হয় গ্যাংলিয়ন স্নায়ুগ্রন্থি দিয়ে সৃষ্টি হয়। তার জন্য এগুলোকে বলা হয় নিউরোজেনিক হার্ট। তাহলে ঘাসফড়িংয়ের হৃদযন্ত্রকে কি ধরনের হার্ট বলা হয়? ঘাসফড়িংয়ের হৃদযন্ত্রকে বলা হচ্ছে নিউরোজেনিক হার্ট। আর ঘাসফড়িংয়ের হৃদযন্ত্রকে হৃদপিণ্ড বলা হয় না কেন? ঘাসফড়িংয়ের হৃদপিণ্ডকে হৃদপিণ্ড বলা হয় না কারণ ঘাসফড়িংয়ের যে হৃদযন্ত্রের প্রাচীর থাকে, এই প্রাচীরে হৃদপেশি থাকে না। প্রাচীরে হৃদপেশি থাকার না কারণে এই হৃদযন্ত্রের গঠিত যে রক্তনালিকা রয়েছে, রক্তনালিকার মতো হওয়ায় এগুলো ঘাসফড়িংয়ের হৃদযন্ত্রকে হৃদপিণ্ড বলা হয় না। মূলত ঘাসফড়িংয়ের হৃদযন্ত্রের প্রাচীরে কোনো হৃদপেশি থাকে না, তাই এদের হৃদযন্ত্রকে হৃদপিণ্ড বলা হয় না, বরং এদেরকে হৃদযন্ত্র বলা হয়। এখন এখানে কিছু আনুষঙ্গিক স্পন্দনশীল অঙ্গ থাকে। ঘাসফড়িংয়ের কিছু আনুষঙ্গিক স্পন্দনশীল অঙ্গ থাকে। এটা হচ্ছে ঘাসফড়িংয়ের অ্যান্টেনা, পদ, ডানার গোড়ায় নানা আকৃতির পেশিযুক্ত ঝিল্লির মতো অঙ্গ থাকে। তাহলে কি কি আনুষঙ্গিক স্পন্দনশীল অঙ্গ হিসেবে কাজ করে? ঘাসফড়িংয়ের অ্যান্টেনা, পদ বা পা, ডানার গোড়ায় নানা আকৃতির পেশিযুক্ত ঝিল্লির মতো অঙ্গ থাকে। এগুলো হচ্ছে আনুষঙ্গিক স্পন্দনশীল অঙ্গ। তাহলে তোমাদের চলো এই জিনিসটা আবার রিক্যাপ করার চেষ্টা করি। তাহলে আমরা প্রথমে কি জেনেছিলাম? প্রথমে জেনেছিলাম হচ্ছে আমরা হিমোসিল সম্পর্কে। হিমোসিল কয়টি পর্দায় বিভক্ত থাকে? হিমোসিল হচ্ছে 2টি পর্দায় বিভক্ত থাকে এবং 3টি প্রকোষ্ঠে ভাগ করা থাকে। 2টি পর্দা দিয়ে 3টি প্রকোষ্ঠে ভাগ করা থাকে। প্রথমটি হচ্ছে পৃষ্ঠীয় পর্দা, মানে হৃদযন্ত্রের নিচে থাকবে হচ্ছে পৃষ্ঠীয় পর্দা, আর স্নায়ুরজ্জুর ঠিক উপরে থাকবে হচ্ছে অঙ্কীয় পর্দা। আর এই পর্দার উপস্থিত সাইনাস হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে পেরিকার্ডিয়াল। কেন পেরিকার্ডিয়াল? কারণ এটি হচ্ছে হৃদযন্ত্র অবস্থান করে, আর এটা হচ্ছে পৃষ্ঠীয় পর্দার ঠিক উপরে অবস্থান করবে। আর পেরিভিসিরাল সাইনাস কোথায় অবস্থান করে? পেরিভিসিরাল সাইনাস হচ্ছে পৃষ্ঠীয় পর্দার নিচে অবস্থান করে, আর এখানে পৌষ্টিক নালী
ধারণ করে। আর পেরিনিউরাল সাইনাস হচ্ছে অঙ্কীয় পর্দার নিচে অবস্থান করবে এবং এগুলো হচ্ছে স্নায়ু রজ্জু অবস্থান করবে। আর আমরা কি জেনেছি হিমোলিম্ব বর্ণহীন কেন? হিমোলিম্ব বর্ণহীন কারণ এগুলোর মধ্যে হিমোগ্লোবিন থাকে না। আর হিমোলিম্বের পিএইচ হচ্ছে 6 থেকে 7, আপেক্ষিক দূরত্ব হচ্ছে 1.10 থেকে 1.06। আর হিমোলিম্ব হচ্ছে দুটো উপাদানে গঠিত, একটা হচ্ছে হিমোলিম্ব রস বা প্লাজমা আর হিমোসাইট। এখন এই হিমোলিম্ফের মধ্যে কি রয়েছে? হিমোলিম্ফের মধ্যে রয়েছে প্লাজমা। এই হিমোলিম্ফ রস বা প্লাজমা, এই প্লাজমার মধ্যে শতকরা প্রায় 70% হচ্ছে পানি থাকে। আর হিমোলিম্ফ রস বা স্তন্যপায়ী রক্ত রস এক নয় কেন? কারণ মূলত হচ্ছে হিমোলিম্ফ রসের মধ্যে হিমোগ্লোবিনই থাকে না, তাই হিমোলিম্ফ রস স্তন্যপায়ী রক্ত রসের সাথে কখনোই এক হবে না। আর এই হিমোসাইট বা রক্তকণিকা কি? হিম মানে হচ্ছে রক্ত আর সাইট মানে হচ্ছে কণিকা। হিমোসাইট হচ্ছে 3 ধরনের, একটা হচ্ছে প্রাক হিমোসাইট, একটা হচ্ছে পরিবর্তনীয় বা ট্রানজিশনাল হিমোসাইট, একটা হচ্ছে বড় হিমোসাইট। প্রাক হিমোসাইট হচ্ছে 23 ভাগ প্রাক হিমোসাইট, পরিবর্তনীয় হচ্ছে 68 ভাগ হিমোসাইট, আর বড় হচ্ছে 9 ভাগ হিমোসাইট। আর রক্তের কাজকে এটা আমরা একটু আগে জেনেছি, এর আমরা আবার পড়ে নিলেই পারবে। এবার হৃদযন্ত্র সম্পর্কে কি বলেছি? হৃদযন্ত্র হচ্ছে ঘাসফড়িংয়ের হৃদযন্ত্র হচ্ছে নলাকার আকৃতির, এগুলো হচ্ছে 7 প্রকোষ্ঠ বিশিষ্ট। কিন্তু মানুষের হৃদপিণ্ড কয় প্রকোষ্ঠ? মানুষের হৃদপিণ্ড হচ্ছে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, কিন্তু ঘাসফড়িংয়ের হৃদযন্ত্র হচ্ছে 7 প্রকোষ্ঠ বিশিষ্ট। এই ঘাসফড়িং যে 7 প্রকোষ্ঠ বিশিষ্ট রয়েছে, প্রত্যেকটা প্রকোষ্ঠ তার সরু অংশ দিয়ে অগ্রবর্তী প্রকোষ্ঠের চৌড়া অংশের সাথে যুক্ত থাকে। অর্থাৎ ঘাসফড়িংয়ের যে একটি প্রকোষ্ঠ রয়েছে, এর যে সরু একটা অংশ রয়েছে এবং অপরটির যে চৌড়া অংশ রয়েছে সেটার সাথে সংযুক্ত থাকে, এবং এটার পাশে যে খালি জায়গা দেখতে পাচ্ছ, এগুলোকে অস্টিয়া নামক ছিদ্র বলা হয়। এবং হৃদযন্ত্রের যে প্রথম প্রকোষ্ঠ রয়েছে, হৃদযন্ত্রের প্রথম প্রকোষ্ঠকে বলা হয় সম্মুখ এওয়াটা, এবং হৃদযন্ত্রের শেষ প্রকোষ্ঠকে বলা হয় পশ্চাৎ এওয়াটা। এবং ঘাসফড়িং এর টারগামের অঙ্কীয় টল, অঙ্কীয় মানে কি? পিঠের দিক, মানে পেটের দিক, এবং এই অঙ্কীয় টলের দুপাশ থেকে এলারি পেশি থাকে। এই এলারি পেশি ঘাসফড়িং কত জোড়া পাওয়া যায়? মোট 6 জোড়া এলারি পেশি পাওয়া যায়। অর্থাৎ ঘাসফড়িং এর 7টি প্রকোষ্ঠ বিশিষ্ট হৃদযন্ত্রে মোট 6 জোড়া এলারি পেশি পাওয়া যায়। আর এগুলোকে নিউরোজেনিক হার্ট বলা হয় কেন? কারণ এগুলোর যে নিউরন মানে স্নায়ু গ্রন্থি দিয়ে সৃষ্ট, এগুলো একটা গ্যাংলিয়নের মতো সৃষ্টি করে, মানে একটা গ্যাং সৃষ্টি করে। এই গ্যাংকে বলা হচ্ছে গ্যাংলিয়ন। এগুলোকে গ্যাংলিয়ন সৃষ্টি হয়, তাই এগুলোকে মানে স্নায়ু গ্রন্থি দিয়ে একটা গ্যাংলিয়ন সৃষ্টি হয়, তাই এগুলোকে নিউরোজেনিক হার্ট বলা হয়। আর এগুলোকে হৃৎপিণ্ড বলা হয় না কেন? কারণ ঘাসফড়িং এর হৃদযন্ত্রের পাশে হৃদপেশি থাকে না, এই জন্য এদেরকে হৃদপিণ্ড বলা হয়। আর আনুষঙ্গিক স্পন্দনশীল অঙ্গ কোনগুলো? যে ঘাসফড়িং এর অ্যান্টেনা, পদ ও ডানার গোড়ায় নানাকৃতি পেশিযুক্ত ঝিল্লির মতো অঙ্গ থাকে, এগুলো হচ্ছে ঘাসফড়িং এর আনুষঙ্গিক স্পন্দনশীল অঙ্গ। আমরা এখন জানবো হচ্ছে ঘাসফড়িং এর রক্ত সংবহন প্রক্রিয়া সম্পর্কে। ঘাসফড়িং এর হৃদযন্ত্রের স্পন্দন প্রতি মিনিটে প্রায় 100 থেকে 110 বার হয়, কিন্তু মানুষের ক্ষেত্রে এই জিনিসটা 70 থেকে 80 বার হয়। কিন্তু ঘাসফড়িং এর ক্ষেত্রে এই স্পন্দনটা প্রতি মিনিটে 100 থেকে 110 বার হয়। এবং ঘাসফড়িং এর সমগ্র দেহে একবার রক্ত প্রবাহ সম্পন্ন হতে প্রায় 30 থেকে 60 মিনিট সময় লাগে। ঘাসফড়িং এর সমগ্র দেহে একবার রক্ত প্রবাহ সম্পন্ন করতে 30 থেকে 60 মিনিট সময় লাগে, কিন্তু মানুষের ক্ষেত্রে এই জিনিসটা মানে সমগ্র দেহে, মানুষের দেহে একবার রক্ত প্রবাহ সম্পন্ন করতে প্রায় 1 মিনিট সময় লাগে। এখন আমরা এই রক্ত প্রবাহের প্রক্রিয়াটা সম্পর্কে দেখব। আমরা দেখতেই পাচ্ছি যে এখানে 7 প্রকোষ্ঠ বিশিষ্ট একটি হৃদযন্ত্র দেওয়া আছে। এই উপরে যে অংশটি রয়েছে এটি হচ্ছে পেরিকার্ডিয়াল সাইনাস। কেন পেরিকার্ডিয়াল সাইনাস? এটা কারণ এখানে হৃদযন্ত্র অবস্থান করে, এজন্য এটা হচ্ছে পেরিকার্ডিয়াল সাইনাস। আর মাঝখানে এটা হচ্ছে পেরিভিসেরাল সাইনাস, কারণ এখানে পৌষ্টিক তন্ত্র অবস্থান করে। আর সর্বশেষ নিচে যে অংশ রয়েছে এখানে স্নায়ুরজ্জু অবস্থান করে, এজন্য এটা হচ্ছে পেরিনিউরাল সাইনাস। এখন এই রক্ত সম্বন্ধনটা কিভাবে সম্পন্ন হয় আমি তোমাদের ডিটেলসে বলার চেষ্টা করছি। রক্ত প্রথমে এই পশ্চাৎ এওয়ার্টাতে আসে। রক্ত এই পশ্চাৎ এওয়ার্টাতে এখানে যে অস্টিয়া নামক ছিদ্র দেখিয়েছিলাম, এই ছিদ্রপথে রক্ত প্রথমে প্রবেশ করে, মানে এই হৃদযন্ত্র যখন প্রসারিত হয় তখন অস্টিয়া নামক ছিদ্র দিয়ে রক্ত প্রবেশ করে। তখন এই হৃদযন্ত্রের সংকোচনের ফলে এই
হৃদ প্রকোষ্ঠ থেকে এই প্রকোষ্ঠে যায়, এই প্রকোষ্ঠ থেকে এই প্রকোষ্ঠে যায়, এইভাবে ধীরে ধীরে একদম এই সম্মুখ সম্মুখ অ্যাওর্টাতে পৌঁছায়। ধীরে ধীরে আস্তে আস্তে এই রক্ত সম্মুখ অ্যাওর্টাতে পৌঁছায়। পরে এই সম্মুখ অ্যাওর্টা থেকে মস্তকের সাইনাস অবস্থান করে। এই মস্তকের সাইনাস থেকে রক্ত এই পেরিনিউরাল সাইনাসে অবস্থান করে। পেরিনিউরাল সাইনাসে যায়, পরে এই পেরিনিউরাল সাইনাস থেকে হচ্ছে পেরিভিসেরাল সাইনাসে যায়, পরে আবার পেরিকার্ডিয়াল সাইনাসে যায়। আবার তখন একইভাবে আবার এই পশ্চাৎ অ্যাওর্টা থেকে আবার রক্ত পরিবহন হতে থাকে। এই একইভাবে এভাবে রক্তের প্রবাহের সাইকেলটা চলতে থাকে। তাহলে এই জিনিসটাই নিচে ছক আকারে দেওয়া হয়েছে, যে এখানে পশ্চাৎ অ্যাওর্টার কথা লেখা নেই, কিন্তু আমরা এখান থেকে শুরু করব যে এই রক্ত এই পশ্চাৎ অ্যাওর্টার মাধ্যমে হৃদযন্ত্রের প্রসারণ যখন হয়, তখন এই রক্ত পশ্চাৎ অ্যাওর্টার মাধ্যমে এই হৃদযন্ত্রে প্রবেশ করবে। হৃদযন্ত্রের প্রসারণের ফলে হৃদযন্ত্রে রক্ত প্রবেশ করলো। এই হৃদযন্ত্রে যখন সংকোচন হবে, হৃদযন্ত্রের সংকোচনের ফলে এটি আস্তে আস্তে ধীরে ধীরে এই ষাট প্রকোষ্ঠ পার করে এটি সম্মুখ অ্যাওর্টাতে প্রবেশ করবে। এই সম্মুখ অ্যাওর্টাতে প্রবেশ করার পর যাবে হচ্ছে মস্তকের সাইনাসে। মস্তকের সাইনাসে যাবে রক্ত। এই মস্তকের সাইনাস থেকে যাবে হচ্ছে পেরিনিউরাল সাইনাস। পেরিনিউরাল সাইনাসে যাবে। এই পেরিনিউরাল সাইনাসের পর রক্ত কোথায় যাবে? পেরিনিউরাল সাইনাসের পর যাবে হচ্ছে পেরিভিসেরাল। এই মাঝখানের অংশটা যাবে মানে পেরিভিসেরাল সাইনাসে যাবে। এই পেরিভিসেরাল সাইনাস থেকে পেরিকার্ডিয়াল সাইনাসে যাবে। পেরিভিসেরাল থেকে পেরিকার্ডিয়াল সাইনাসে যাবে। তখন আবার এই একইভাবে পশ্চাৎ অ্যাওর্টা থেকে এইভাবে রক্ত সংবহন, রক্ত প্রবাহ চলতে থাকবে। এই জিনিসটাই আমাদের এখানে ব্যাখ্যাকারে দেওয়া আছে। আশা করি আমি তোমাদের ভালোভাবে এই জিনিসটা বোঝাতে পেরেছি। তাহলে চলো এখন জানবো হচ্ছে আমরা সিলম ও হিমোসিল সম্পর্কে, মানে সিলম ও হিমোসিলের পার্থক্য সম্পর্কে। সিলম কোন পর্বের প্রাণীতে দেখা যায়? সিলম দেখা যায় হচ্ছে অ্যানলিডা আর কর্ডাটা পর্বের প্রাণী। আর হিমোসিল কারে দেখা যায়? হিমোসিল দেখা যায় হচ্ছে মলাস্কা আর আর্থ্রোপোডা। আর অবশ্যই তোমাদের মনে রাখা দরকার যে আমি একটু আগেই বলছিলাম হিমোসিল মানে কোন ধরনের রক্ত সংবহনতন্ত্র। হিমোসিল মানে মুক্ত রক্ত সংবহনতন্ত্র। আর মুক্ত রক্ত সংবহনতন্ত্র কাদের দেখা যায়? মাদের দেখা যায়। এই মেয়ে হচ্ছে মলাস্কা, এটি হচ্ছে আর্থ্রোপোডা। আর ঘাসফড়িং আর মানুষের রক্ত সংবহনতন্ত্রের পার্থক্য আমাদের জেনে রাখতে হবে। ঘাসফড়িং আর মানুষের রক্ত সংবহনতন্ত্রের কি পার্থক্য রয়েছে? ঘাসফড়িংয়ের রক্ত সংবহনতন্ত্র হচ্ছে মুক্ত ধরনের এবং মানুষের রক্ত সংবহনতন্ত্র হচ্ছে বদ্ধ ধরনের। আর ঘাসফড়িং রক্ত সংবহনতন্ত্রে রক্ত হচ্ছে বর্ণহীন, কারণ এতে হিমোগ্লোবিন বা অন্য কোনো রঞ্জক থাকে না। কিন্তু মানুষের রক্ত হচ্ছে লাল, কারণ এগুলোর মধ্যে হিমোগ্লোবিন থাকে। আর ঘাসফড়িংয়ের রক্ত হচ্ছে বর্ণহীন, প্লাজমায় সেটা রক্তকণিকা ভাসমান থাকে। আর মানুষের রক্ত বর্ণহীন, প্লাজমায় তিন ধরনের রক্তকণিকা ভাসমান থাকে। আর ঘাসফড়িংয়ের 7 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃদযন্ত্র থাকে, কিন্তু মানুষের 4 প্রকোষ্ঠ থাকে। আর ঘাসফড়িংয়ের ঘাসফড়িংয়ের হৃদযন্ত্র হচ্ছে হৃদপেশিবিহীন, কিন্তু মানুষের হৃদপিণ্ড হৃদপেশি যুক্ত। আর ঘাসফড়িংয়ের মধ্যে অ্যালারি পেশি দেখা যায়, কিন্তু মানুষের হৃদপিণ্ডে অ্যালারি পেশি দেখা যায় না। আর ঘাসফড়িং রক্ত সংবহনতন্ত্র দেহগহ্বরে প্রবেশ করে হিমোসিল গঠন করে। ঘাসফড়িংয়ের রক্ত দেহগহ্বরে প্রবেশ করে হিমোসিল গঠন করে। আর মানুষের রক্ত হচ্ছে হৃদপিণ্ড ও রক্তবাহিকায় আবদ্ধ থাকে এবং কোনো হিমোসিল গঠন করে না। তাহলে এই জিনিসটা আমি তোমাদের আবার রিক্যাপ করার চেষ্টা করছি যে ঘাসফড়িংয়ের রক্ত সংবহনতন্ত্র প্রক্রিয়া কিভাবে চলে। ঘাসফড়িংয়ের হৃদযন্ত্রের স্পন্দন প্রতি মিনিটে 100 থেকে 110 বার হয়। আর ঘাসফড়িংয়ের সমগ্র দেহে একবার রক্ত প্রবাহ সম্পন্ন করতে 30 থেকে 60 মিনিট সময় লাগে। এবং এই ঘাসফড়িংয়ের রক্ত প্রবাহ কিভাবে হয়? ঘাসফড়িংয়ের রক্ত প্রথমে এই পশ্চাৎ অ্যাওর্টা দিয়ে অস্টিয়া নামক ছিদ্রের মাধ্যমে এই হৃদযন্ত্র প্রসারণের মাধ্যমে এই হৃদযন্ত্রে প্রবেশ করবে। পরে এই হৃদযন্ত্র সংকোচনের ফলে এই হৃদ প্রকোষ্ঠ থেকে এই প্রকোষ্ঠে যাবে, এই প্রকোষ্ঠ থেকে এই প্রকোষ্ঠে যাবে। এভাবে আস্তে আস্তে সংকোচন হতে হতে প্রায় 7টি প্রকোষ্ঠ পার করে এই রক্ত সম্মুখ
অ্যাওয়ার্টাতে প্রবেশ করবে, রক্ত সম্মুখ অ্যাওয়ার্টাতে প্রবেশ করবে। এই সম্মুখ অ্যাওয়ার্টাটের পর রক্ত মস্তকে সাইনাস অবস্থান করবে, মস্তকের সাইনাস থেকে রক্ত পেরি নিউরাল সাইনাসে যাবে, পেরি নিউরাল সাইনাস থেকে পেরি ভিসরাল সাইনাসে যাবে, পরে পেরি ভিসরাল সাইনাস থেকে পেরি কার্ডিয়াল সাইনাসে যাবে। এভাবে আবার এই প্রস্রাবটার থেকে আবার একই রূপে পূর্বের মতো আবার রক্ত প্রবাহ চলতে থাকবে। এই শখেও এই জিনিসটা বলা হয়েছে, একটু আগে তোমাদের বলেছি। এবং আমাদের এখানে সিলোম আর হিমোসিলের পার্থক্য জেনে রাখতে হবে, গার্সফ্রিং এবং মানুষের রক্ত সংবহন তন্ত্র জানতে হবে। আশা করি তোমরা এই পর্যন্ত আমি যা পড়েছি আশা করি তোমরা বুঝেছো। তাহলে আজকের ক্লাসটি আমরা এই পর্যন্তই রাখবো। পরবর্তী অংশে আমরা গার্সফ্রিংয়ের আরও বাকি অংশটুকু জানার চেষ্টা করব। আশা করি 3 নম্বর লেকচারে এই অধ্যায়টি শেষ হয়ে যাবে। তাহলে তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, একটি লাইক করবে এবং কমেন্টে তোমাদের চাহিদা অনুযায়ী আমাকে বলবে যে তোমাদের কি কি দরকার, সেগুলো আমি পূরণ করার চেষ্টা করব। তাহলে আজকের মতো তোমাদের বিদায় জানাচ্ছি, তোমাদের সাথে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।